আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আমরা এখন বর্তমানে পিন্টারেস্ট বা বাকি যে সোশ্যাল মিডিয়া, বাকি যে তিনটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ পিন্টারেস্ট সহ টোটাল চারটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু হলেও জেনেছি, বা এখানে কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে আমাদের পোস্টগুলোকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে যারা একটু হলেও জেনেছি, তো তাদের তাদের এখন যে কাজটা হবে বা এই পিন্টারেস্টটাকে যেভাবে তারা ইউজ করবে সেটা হচ্ছে যে নিজেদের পাবলিসিটি এবং নিজেদের গিগের মার্কেটিং করার জন্য, অথবা আপনারা যে মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছুক বা দেখা যাচ্ছে যে আপনারা যে কাজটা জানেন, নর্মালি আপনারা এখন এই চারটা সোশ্যাল মিডিয়াকে আপনাদের এই প্রচারের কাজে ইউজ করবেন। কি হবে যে যখন আপনারা গিগ পাবলিশ করবেন ফাইবারে, বা দেখা যাচ্ছে ফাইবারে যখন আপনারা ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে যখন আপনারা সার্ভিস সেল করতে যাবেন, তখন অবশ্যই আপনাদেরকে কিছু প্রচার করতে হবে। কারণ আপনারা যদি এখান থেকে প্রচারণা না চালান, আপনাদের গিগগুলো বা আপনাদের সার্ভিসগুলো কেউ দেখবে না, এবং আলটিমেটলি আপনাদের সার্ভিস বা গিগগুলো কেউ কিনবে না। তো যার কারণে এখন এই চারটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদেরকে সামান্য যেটুকু ধারণা দিলাম, আশা করি এই চারটা সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই আপনারা আপনাদের মানে প্রচারের স্বার্থে বা দেখা যাচ্ছে আপনাদের সার্ভিসের প্রচারের ক্ষেত্রে আপনারা কিন্তু পোস্ট করে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় পিন করে, বা দেখা যাচ্ছে লিঙ্কডইনে পোস্ট করে বা টুইটারে টুইট করে আপনারা কিন্তু আপনাদের গিগটাকে কিন্তু প্রচার করতে পারবেন। কি পারবেন না সবাই? জি স্যার, পারবো। জি স্যার পারবে। হ্যাঁ। আর স্যার ওইভাবেই হচ্ছে মূলত আমি আমার হচ্ছে যে প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়া এই পর্যন্ত যে কটা খুললাম এগুলাতে আমি পোস্টিং দিয়ে যাচ্ছি। আচ্ছা, খুবই সুন্দর একটা কাজ করেছেন আপনি। আর একটা বিষয় একটু বলি সবার উদ্দেশ্যে আর কি, যে আপনারা প্রতিদিন একটু 20টা মিনিট সময় এই সোশ্যাল মিডিয়াগুলোতে দিবেন। কারণ আপনারা যখন একটা পোস্ট রেডি করবেন, বা দেখা যাচ্ছে যে কোনো কিছু সম্পর্কে যখন একটা পোস্ট রেডি করবেন, সেই পোস্টটা সেম পোস্ট আপনি ফেসবুকে দিতে পারেন, সেম পোস্ট আপনি টুইটারে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, পিন্টারেস্টে দিতে পারেন। তো এখন যে বিষয়টা হবে যে আপনারা একটা পোস্ট রেডি করতে বা একটা ইমেজ যদি ক্যানভাতে ক্রিয়েট করতে চান, যাদের একটু ধারণা আছে তারা দেখাচ্ছে যে এই কাজটা করতে, একটা পোস্ট রেডি করতে খুব বেশি হলে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে। আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন বা ওই পোস্টগুলো, বা আমি আপনাদেরকে টুইটারে একটা বিষয় দেখাইছিলাম যে কিভাবে টেকনিক্যালি পোস্ট করতে হবে, মনে আছে বিষয়টা? আমি একটা বিবিসি নিউজ বাংলার একটা পোস্ট আপনাদেরকে আমি নিজের টাইম লাইনে পোস্ট করে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার, মনে আসছে। জি হ্যাঁ। স্যার। জি স্যার মনে আছে। হ্যাঁ, তো এইরকম যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো অবলম্বন করে আপনারা দেখা যাচ্ছে 10 মিনিট ম্যাক্সিমাম বা 15 মিনিটের মধ্যে একটা পোস্ট রেডি করবেন। পোস্টটা রেডি করার পর আপনারা যে মানে পোস্টটা অবশ্যই রেডি করবেন যে আপনাদের সার্ভিস বা দেখা যাচ্ছে আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো সম্পর্কে। তো এরপর কি হবে, জাস্ট 10 মিনিটে পোস্টটা রেডি করলেন এবং বাকি 10 মিনিট সময়ে তিনটা সোশ্যাল মিডিয়াতে বা চারটা সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ওই পোস্টটাকে রেগুলার আপডেট করলেন। তো এতে করে কি হবে যে আপনার পোস্টটা আপনার পাবলিসিটিটা বাড়তেছে, আপনার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে এগুলো অ্যাক্টিভ থাকতেছে, এবং দেখবেন যে একটা সময় গিয়ে এখান থেকে আপনাদের অনেক ভালো ফ্যান ফলোয়ার বা দেখা যাচ্ছে এখান থেকে অনেক ভালো কানেক্টিভিটি আপনাদের তৈরি হতে পারে। আর এটা যে শুধু আপনাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর এই প্ল্যাটফর্মে কাজে লাগবে এরকম না, আপনাদের যদি এরকম একটা বিষয় যদি আপনাদের খেয়াল করেন যে আপনাদের একটা ফেসবুক পেজ আছে, যে পেজটাতে 2000 লাইক আছে, তো এখানে কি একটা মানে আপনার একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব চলে আসলো না যে হ্যাঁ আমার একটা পেজ আছে, ওকে, এখানে 2000 লাইক আছে? বা দেখা যাচ্ছে আপনার যদি লিঙ্কডইনে যদি 500-600 কানেকশন থাকে, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও বা দেখা যাচ্ছে যে অবশ্যই কর্পোরেট পার্সন অথবা দেখা যাচ্ছে যারা প্রফেশনাল পার্সন, তো এটা কিন্তু একটা আপনার পার্সোনাল ইমেজটাকেও কিন্তু অনেকটুকু ডেভেলপ করে। আপনার টুইটারে হয়তো দেখা যাচ্ছে যে 1000 ফলোয়ার তৈরি হয়ে গেল, তো সেখান থেকে কিন্তু এটা কিন্তু আপনার একটা গুডউইল। তো এইরকম ভাবে আপনারা কিন্তু এটা শুধু যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এই প্ল্যাটফর্মেই কাজে লাগতেছে এরকম কিন্তু না। তো বিষয়টা হচ্ছে আপনারা প্রতিদিন এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে একটু একটু করে বিল্ড করতে থাকেন। ইনশাল্লাহ একটা সময় গিয়ে এটা অনেক ভালো একটা প্রোফাইল বা দেখা যাচ্ছে যে আপনাদের পাবলিসিটির জন্য অনেক ভালো একটা ইফেক্ট করবে আর কি। তো বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, প্রতিদিন একটু জি স্যার। প্রতিদিন একটু 10-20 মিনিট করে সময় দেন এবং প্রতিদিন একটা করে বা দুইটা করে পোস্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আলোচনা করব। তো এই কাজটা আপনারা একটু গুরুত্ব সহকারে শিখবেন, কারণ এই কাজটা শিখে বা আমরা আগামী 2-3 দিনে যে কাজগুলো শিখব, এই কাজগুলো শেখার পর আমরা ফাইবার বা অন্য যে মার্কেট প্লেস আছে
সেই মার্কেট প্লেসে মুভ করব। তো নর্মালি ফাইবারটাকে আমরা আমাদের বেসিক টার্গেট বা দেখা যাচ্ছে আমাদের মেইন টার্গেট হিসেবে রাখি, প্রাইমারি হিসেবে। যে ফাইবারে কি হয় যে এখানে প্রচুর কাজ আসে। দ্বিতীয়ত ফাইবারে যে বিষয়টা হয়, এখানে প্রচুর সেলার এবং প্রচুর বায়ার। অনেকে হয়তো যাদের ফাইবার সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে ফাইবারে প্রচুর গিগ আছে বা প্রচুর সার্ভিস অ্যাভেলেবল আছে। তো আমার যতদূর ধারণা বা আমার যতদূর জানা যে 300টার উপরে এখানে ক্যাটাগরি সার্ভিস আছে। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফাইবার নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে বলবো, বিস্তারিত বলবো। তো আপাতত আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে মানে সবচাইতে সহজ ধরনের একটা কাজ, বা ফাইবারে প্রচুর গিগ অ্যাভেলেবল আছে এবং এই কাজটা প্রচুর সেল হয়। তো এই ধরনের একটা কাজ আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। তো ডেটা এন্ট্রি মানে আপনারা প্রাথমিকভাবে হয়তো মনে করতে পারেন যে ডেটা এন্ট্রি মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে কোনো একটা শিটে বা দেখা যাচ্ছে কোনো একটা খাতায় বা কোথাও হয়তো নথিবদ্ধ করা, এটাকেই হয়তো আপনারা স্বাভাবিকভাবে ডেটা এন্ট্রি বলতেছেন। কিন্তু যে বিষয়টা হয় যে ডেটা এন্ট্রির ক্ষেত্রে শুধু যে আমরা কোনো ডেটাগুলোকে কালেক্ট করে কাউকে পাঠাচ্ছি এরকম কাজ না। মানে এরকম কাজও আছে, কিন্তু এর পাশাপাশি আরো বেশ কিছু কাজ আছে। তো ডেটা এন্ট্রি, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ওয়েব রিসার্চ, এই কাজগুলো আমরা প্রাথমিক অবস্থায় মানে শিখবো। তো শেখার আগে বা দেখা যাচ্ছে যে এই কাজগুলো সম্পর্কে একটু মানে আমরা কি কাজ শিখবো বা কিভাবে শিখলে আমাদের জন্য বেটার হয়, তো এই জন্য আমরা অবশ্যই মার্কেট প্লেসে একটু দেখে আসবো যে হ্যাঁ মার্কেট প্লেসে যে এই কাজগুলো কি কি পরিমাণ অ্যাভেলেবেল আছে এবং যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করছে তারা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় দেখব যে আমরা কি কি শিখলে আমরাও এখানে সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো নর্মালি মার্কেট প্লেসটা থেকে দেখাই বেটার, কারণ যেখানে আমরা কাজ করব বা যেখানে অলরেডি কাজ হচ্ছে সেখানে গিয়ে যদি আমরা শিখতে পারি বা সেখানে কি কি কাজ উল্লেখ করা আছে বা কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে এগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা মার্কেট প্লেসে কাজ করতে আমাদের জন্য অনেক সুবিধা হবে। দেখেন ডেটা এন্ট্রি এখানে আমাকে সাজেস্ট করেছে, দেখি কি অবস্থা। দেখেন ডেটা এন্ট্রি যে কিওয়ার্ডটা আছে বা ডেটা এন্ট্রি যে আমরা যে টেক্সটটা লিখে যে এখানে সার্চ করলাম, এটার আন্ডারে কি বলছে? আচ্ছা, 49,146টা সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, 49,146। তো এটা কিন্তু একটা হিউজ নাম্বার। অর্থাৎ বলতে গেলে 50,000 মানুষ বা দেখা যাচ্ছে 50,000 গিগ বা 50,000 সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। তো এটা কিন্তু একটা হিউজ কম্পিটিশন। আমি যখন রিসেন্ট বা দেখা যাচ্ছে যে আমি যে ব্যবসাতে রিসেন্টলি ওদেরকে কাজ করাইছি বা দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় 20-22 দিন আগে, তো এখানে যে গিগ সংখ্যাটা অ্যাভেলেবল ছিল সেটা ছিল প্রায় 48,000। অর্থাৎ দেখা যাচ্ছে যে 20 দিনের ব্যবধানে এখানে প্রায় 2,000-এর মতো গিগের সংখ্যা বেড়ে গেছে। অনেকে হয়তো ডিলেটও করেছে গিগ, আবার হয়তো অনেক সংখ্যা এখানে বেড়ে গেছে। তো আমি ধরলাম যে অন অ্যাভারেজ 2,000 গিগ 20 দিনে বেড়ে গেছে। তো এখানে কিন্তু একটা হিউজ কম্পিটিশন আছে। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখবেন যে বাজারে যদি আপনারা যান। জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার এই গিগের বিষয়টা স্যার একটু ধারণা আছে? গিগের বিষয়টা সম্পর্কে একটু বলি যে গিগ বলতে আপনারা হয়তো একটা সার্ভিস সেল করতেছেন, এটাই হচ্ছে আপনার গিগ। অর্থাৎ আপনারা ফাইবারে যখন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, ফাইবার হচ্ছে আপনাদের শপ, এবং এই যে আপনারা একটা করে গিগ ক্রিয়েট করলেন এটা আপনাদের একটা করে প্রোডাক্ট। যদি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই যে আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তখন আপনারা একটা দোকান বরাদ্দ করলেন। অর্থাৎ আপনাদের প্রোফাইল যেটা, এটাকে যদি একটা দোকানের সাথে কল্পনা করি, তাহলে এই যে গিগগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের দোকানের একটা করে প্রোডাক্ট বা আপনাদের দোকানের একটা করে সার্ভিস, যদি সহজ কথা এইভাবে চিন্তা করা যায়। তো আমরা যখন ফাইবার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তখন এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। তো সহজ কথা এইভাবেই বললাম যে সম্ভবত রনি এই প্রশ্নটা করেছিলেন, তাই না? জি স্যার, আমি করেছিলাম স্যার, আমি হ্যাঁ, করেছিলাম। বুঝতে পারছেন বিষয়টা? সহজ ভাষায় যদি বলি আর কি। জি একদম, মানে আমরা যে জিনিসটা তৈরি করবো সেটা সেল করেই হচ্ছে গিগ স্যার। হ্যাঁ, এটাই ঠিক আছে। জি, স্যার জি। আহ,
এখন আপাতত যে কাজটা শিখছি এটা একটু দেখি। তো আমরা নর্মালি ফাইবারে আসলাম যে আমরা তো ডেটা এন্ট্রি শিখবো বা ডেটা এন্ট্রির কাজগুলো করার চেষ্টা করব। তো এখানে যারা অলরেডি এক্সিস্টিং মেম্বার আছে বা যারা অলরেডি সার্ভিস সেল করতেছে, তারা তাদের গিগে কি সার্ভিস সেল করতেছে আমরা একটু দেখব, যাতে করে আমাদের এই বিষয়গুলো আমরা শিখতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। আচ্ছা, এটা দেখি যে আচ্ছা, এগুলো অবশ্য লেটেস্ট গিগ, এদের এখানে কাজ মোটামুটি ভালো। আর এনার গিগটা অনেক পুরাতন, প্রায় 1000 বা 2000-এর মতো কাজ এখানে করা আছে। আচ্ছা, উনি অনেক পুরাতন সেলার, দেখি ওনার প্রোফাইলটাও একটু দেখি। আচ্ছা দেখেন, ইনি হচ্ছে ফাইবার চয়েস। আচ্ছা, তো দেখি ফাইবার এনাকে সাজেস্ট করছে, এনার এই বিষয়টা একটু দেখি যে ইনি কি সার্ভিস দিচ্ছে একটু দেখি। আচ্ছা, বেশ কয়েকটা গিগ ওপেন করলাম। স্যার এরকম ফাইবার চয়েস দিবে কেন? ফাইবার চয়েস দিবে কেন, কারণ হচ্ছে ফাইবার যখন আপনি কাজ করছেন বা দেখা যাচ্ছে যে লেভেল 2 সেলার হয়ে গেছেন বা আপনি যখন টপ লেভেল সেলার হয়ে আসছেন, তখন ফাইবার আপনাকে রিকমেন্ড করবে। এখানে ফাইবারের কিছু প্রমোশনের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো বিস্তারিত পরে আলোচনা করব। এখন আপাতত শুধু বলছি যে ফাইবার হচ্ছে ওনাকে সাজেস্ট করছে আমার জন্য, বা অ্যাজ এ বায়ার যখন আমি এখানে কোনো সার্ভিস কিনতে আসছি, তো ফাইবার আমাকে বলতেছে যে আপনি এর কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন। তো আপনি এখন দেখা যাচ্ছে যে কারোর সাথে ডিল করবেন, তো থার্ড পার্টির মাধ্যমে আপনাকে ডিল করতে হচ্ছে। অর্থাৎ থার্ড পার্টি বলতে আপনার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডকে আপনি বলতেছেন যে ভাই আমি একটা ফোন কিনবো, তো তুই আমাকে একটা ফোন একটু সাজেস্ট কর। তো আপনার ফ্রেন্ড আপনাকে যে ফোনটা সাজেস্ট করবে, সেই ফোনটাই কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে কেনেন, তাই না? তো কি হবে যে ফাইবার ফোনটা সাজেস্ট করতেছে আপনার ফ্রেন্ড, ফোন কিনতেছেন আপনি, সেল হচ্ছে শাওমি বা দেখাচ্ছে যে নোকিয়া বা স্যামসাং এর। তো দেখা যাচ্ছে প্রফিটটা কিন্তু শাওমি, নোকিয়া বা স্যামসাং এর হচ্ছে, এবং আপনাকে সাজেস্ট করতেছে আপনার ফ্রেন্ড, এবং আপনি সার্ভিসটা কিনতেছেন বা ফোনটা কিনতেছেন। তো এরকম বিষয় যে আপনার ফ্রেন্ড হচ্ছে ফাইবার, আপনি সার্ভিস এখানে কিনতেছেন, আর যাকে ফাইবার রেকমেন্ড করছে তার সার্ভিসটা আপনি কিনতেছেন। অর্থাৎ যার সার্ভিসটা আপনি নিচ্ছেন তিনি উপকৃত হচ্ছে, এরকম। তো ফাইবার এখানে কিছু বিষয় আছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে স্যার এটা বলিনি, বলতে চাচ্ছি যে এটা মানে কেন দেয়, এটা কি টাকা দেওয়া লাগে বা প্রো সার্ভিস কেনা লাগে তাহলে পরে দেয় হ্যাঁ হ্যাঁ, বা এখান এরকম থেকে কিছু? পেইড কিছু প্রমোশন তাদের কাছে করে নিতে হয়। এখানে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেরকম অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন, এখানে ফাইবারেও আপনাদের গিগটাকে আপনি অ্যাড হিসেবে দিতে পারেন। তো আপনি ফাইবারকে পে করবেন, ফাইবার আপনার গিগটা সবার সামনে প্রচার করবে বা দেখাচ্ছে যে সবার সামনে ওই গিগটাকে সাজেস্ট করবে, রেকমেন্ড করবে। বুঝতে পারছেন? আর ফাইবারের যে বিষয়টা হয় যে একটা ক্যাটাগরিতে একদিনে একজনকেই ফাইবার চয়েস বা দেখাচ্ছে ফাইবার রেকমেন্ড করে। অর্থাৎ আপনি যদি আজকে ফাইবারের রেকমেন্ডেশন নেন, তো দেখাচ্ছে শুধু আজকের দিনে আপনাকেই দেখাবে যে ফাইবার চয়েস, এরকম। তো এই রুলটা এখন এক্স্যাক্টলি একজনের ক্ষেত্রে আছে কিনা এটা সঠিক মানে শিওর না আমি। তো হয়তো দেখাচ্ছে যে 2-3 জনকেও অনেক সময় রেফার করতে পারে বা সাজেস্ট করতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পরবর্তীতে যখন আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা ফাইবারে যখন গিগ ক্রিয়েট করব তখন আলোচনা করব। তো এখন আপাতত দেখি যে ডেটা এন্ট্রি কাজ যদি আমরা ফাইবারে করতে স্যার চাই। ওয়েব রিসার্চটা কি স্যার? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। আমরা তো ওটা দেখতেই আসছি যে আমরা আপাতত দেখতেছি যে আমরা এখান থেকে কি কি বিষয় শিখবো। তো এই কারণে জাস্ট একটু একটা গিগে আসলাম এবং এখান থেকে দেখি যে এরা আসলে কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা দেখেন, ইনি যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল বা এনার যে এই গিগটাতে যে সার্ভিসগুলো উনি দিচ্ছেন, প্রথমে হচ্ছে ডেটা এন্ট্রি, তারপর বলছে ওয়েব রিসার্চ, তারপর বলছে টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি, কনভার্ট পিডিএফ, ডেটা কালেকশন, পিডিএফ টু মাইক্রোসফট এক্সেল, পিডিএফ টু মাইক্রোসফট ওয়ার্ড, টাইপিং জব ইন মাইক্রোসফট এক্সেল, জেপিজি জেপিইজি টু মাইক্রোসফট এক্সেল অর ওয়ার্ড, ডেটা কালেকশন ফ্রম ওয়েবসাইট। আচ্ছা, রিটাইপ স্ক্যান্ড ফাইল টু এক্সেল ওয়ার্ড। আচ্ছা, তো নর্মালি ডেটা এন্ট্রি রিলেটেড যে কাজগুলো উনি করেন সেগুলো এখানে উনি উল্লেখ করছেন। তো আমরা যদি এই কাজগুলো শিখতে পারি বা আমরা যদি এই সার্ভিসগুলো কাউকে প্রোভাইড করতে পারি, তাহলেও কিন্তু আমরা ফাইবারে গিগটা ক্রিয়েট করে আমরা আমাদের সার্ভিসটাও সেল করতে পারবো। এবং এনার সার্ভিস সেলিং এর বেসিকটা হচ্ছে $5, স্ট্যান্ডার্ডে আছে $40। আচ্ছা, বেসিক প্যাকেজে উনি কি কাজ করে দেবেন একটু দেখি। বলতেছে 1 আওয়ার অফ ওয়ার্ক, অর্থাৎ বেসিক প্যাকেজটাতে উনি চার্জ করে $5,
এবং কাজের পরিমাণটা এমন হবে বা দেখা যাচ্ছে যে কাজের সাইজটা এমন হবে যে কাজটা 1 ঘন্টাতেই করা সম্ভব। অর্থাৎ এরকম কাজ যেটা আপনি 1 ঘন্টাতে কমপ্লিট করতে পারবেন, বা 1 ঘন্টার আশেপাশে বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আপনি কমপ্লিট করতে পারবেন, এরকম কাজ আপনাকে $5 চার্জ করবে আর কি। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে বলছে যে স্ট্যান্ডার্ড 8 আওয়ার্স অফ ওয়ার্ক উনি চার্জ করবে $40। ঠিক আছে, মানে একই ধারাতেই তার প্রাইসটা বৃদ্ধি পাইছে। আচ্ছা, এখানে কি কাজ করে দিতে চাইছেন উনি? ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি। তো এই 4 ধরনের বা 5 ধরনের কাজ উনি করে দিবেন, এবং এই 4 ধরনের 5 ধরনের কাজের মধ্যে যে কোনো একটা কাজ, যে কাজটা করতে 1 ঘন্টার মতো সময় লাগে, সে কাজটা উনি করে দিবেন এবং চার্জ করবেন $5। ডেলিভারি দিবেন উইদিন 2 দিন, মানে 2 ডেজ ডেলিভারি, এবং আনলিমিটেড রিভিশন আছে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখব, যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন এই বিষয়গুলো সম্পর্কে আরো সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা কি কি কাজ শিখলে বা আমরা কি কি বিষয়ে জানলে আমরা নিজেদের স্যার, সার্ভিস। জি, এই যে 2 ডেজ ডেলিভারি মানে কি উনি 2 দিনের মধ্যে কাজটা ডেলিভারি দিবে এটা বুঝাইছে? হ্যাঁ, 2 দিনের মধ্যে কাজটা উনি কমপ্লিট করে ডেলিভারি দিবেন। আচ্ছা, এই বিষয়গুলো বিস্তারিত যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেব, অথবা দেখা যাচ্ছে আপনারা যদি আমার সাথে সাথে গিগ ক্রিয়েট করতে পারেন আপনাদের জন্য আরো বেটার হবে। আচ্ছা, তো আমরা আপাতত এখন এই কাজগুলো শেখা শুরু করব। ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা, তো আপনাদের যাদের কম্পিউটার আছে বা দেখা যাচ্ছে যে কম্পিউটার বেসিক সম্পর্কে আইডিয়া আছে, তারা তো মাইক্রোসফট ওয়ার্ড বা দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিসের সাথে অবশ্যই পরিচিত, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমাদেরকে যে বিষয়টা বলা হয় বা দেখা যাচ্ছে যে আপনাদের কোর্সে আসার সময় আপনাদেরকে অবশ্যই বলা হয় যে হ্যাঁ, কম্পিউটারের বেসিক থাকতে হবে, এবং বাসায় একটা ল্যাপটপ বা কম্পিউটার আপনার থাকতে হবে। তো সেক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা ধরে নিই যে আপনারা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও নলেজ রাখেন। আচ্ছা, যদিও হয়তো দেখা যাচ্ছে সবার নলেজ বা সবার জ্ঞানটা এই ক্ষেত্রে সমান না, কেউ হয়তো ভালো জানেন, কেউ হয়তো একটু কম জানেন। এটা আসলে ফ্যাক্ট করবে না, ফ্যাক্ট করবে না এই কারণে যে আমরা যে কাজগুলো দেখব এবং কাজ করার পাশাপাশি আমরা তো অবশ্যই ডেটা এন্ট্রি এই বিষয়গুলো দেখব, এবং ডেটা এন্ট্রি করার সময় আমরা তো অবশ্যই মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা গুগল শিট বা দেখা যাচ্ছে গুগল স্প্রেডশিট এগুলোতে ইউজ করব। তো এগুলো যখন ইউজ করব, আপনারা যাদের একটু এই বিষয়গুলো সম্পর্কে কম জানা আছে, তো আপনারা একটু প্রশ্ন করবেন যে স্যার এটা কিভাবে করব বা এটা কিভাবে করলে বেটার হয়। আর দ্বিতীয় যে বিষয়টা, আমি তো কাজ করেই আপনাদেরকে দেখাবো, তো সেখান থেকেও আপনারা শিখতে পারবেন। আচ্ছা, তো আশা করতেছি ওই বিষয়টা নিয়ে আর প্রবলেম হবে না। মার্কেট প্লেসের এই বাস্তব অভিজ্ঞতাটা অর্জন করা খুবই সহজ হয়, মানে একটু অন্যদের তুলনায় অনেক সহজ হয় আর কি। তো আপনারা যদি ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শিখতেন, তো আপনাদেরকে অবশ্যই লোগো ডিজাইন বা এই বিষয়গুলো দেখাচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, এই বিষয়গুলো শিখে তারপর কাজে আসতে হতো। কিন্তু এই কাজটা বা ডেটা এন্ট্রির কাজটা, এটা কম্পারেটিভলি অন্যদের থেকে সহজ, এবং দেখা যাচ্ছে যে আপনারা এটা শিখে বা দেখা যাচ্ছে যে এটার যখন আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, আপনারা এই সার্ভিস সেল করে প্রচুর আর্নিং আনতে পারবেন। আরেকটা বিষয় যেটা, যে এখানে কম্পিটিশনটা বেশি কিন্তু এখানে কাজের পরিমাণটাও অনেক বেশি। অর্থাৎ এখানে দেখেন অনেক গিগ আছে, কিন্তু এখানে আসলে কাজের পরিমাণটাও অনেক বেশি আছে। আপনারা একটা বিষয় খেয়াল করলেই দেখতে পারবেন যে যেখানে আসলে মানে আমাদের বাস্তবিক জীবনের একটা বিষয়, যে যেখানে দেখবেন যে দোকান বেশি বা বাজার, যেখানে দেখবেন যে একই ধরনের সকল দোকান, বা দেখা যাচ্ছে বাজারের দেখবেন যে একটা সেক্টরে বা একটা পাশে দেখবেন যে ওখানে সব একই রকমেরই দোকান। তো দেখবেন যে তারাও কিন্তু সেল করতেছে, মানে এরকম না যে ওখানে দোকান বেশি বিধায় ওখানে সেল হচ্ছে না বা সেলটা কম। ওখানে মানে যত দোকান বেশি, তত আরো কাস্টমারও বেশি এবং তত সেলও হচ্ছে বেশি। তো আপনাদের এখানে ফাইবারেও একই অবস্থা, যে এখানে সার্ভিস যত বেশি হোক, আপনারা যদি এখানে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, এখান থেকে আর্নিং করা পসিবল। এবং দেখা যাচ্ছে যে যেহেতু এখানে বায়ারের সংখ্যা অনেক বেশি, তো এখান থেকে দেখা যাচ্ছে যে বায়ারের সাথে কমিউনিকেট করা বা বায়ারকে ক্যাচ করা অনেক সহজ। আচ্ছা, তো এই কারণে আমরা প্রাথমিক যে আমাদের ফোকাস বা আমাদের যে টার্গেট, এটা হচ্ছে ফাইবারে, এবং হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। আচ্ছা, তো আমরা প্রথম যে কাজটা দেখব বা প্রথম যে কাজটা শিখব, এটা হচ্ছে যে
এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট বা পিডিএফ টু এক্সেল কনভার্ট। তো পিডিএফ টু এক্সেল কনভার্ট এই সম্পর্কে একটু আগে আপনাদেরকে বিস্তারিত জানাতে হবে। সেটা হচ্ছে যে পিডিএফটা কি বা পিডিএফ ফাইল সম্পর্কে কার কি আইডিয়া আছে একটু বলেন। স্যার পিডিএফ হলো মূলত আপনার ওয়ার্ড কিংবা এক্সেল ফাইল, সেটাকে আপনার নন এডিটেবল আবার ইমেজের মতো জিনিসটাকে কনভার্ট করা, আচ্ছা এটাই মূলত, এডিট করা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো বলেছেন। তো নর্মালি যে বিষয়টা, যে পিডিএফ বলতে পোর্টেবল ডকুমেন্ট ফাইল যেটাকে বোঝায় পিডিএফ, এটা আসলে সাধারণ অবস্থায় এটাকে এডিট করা যায় না। অর্থাৎ আমি যদি আপনাকে একটা পিডিএফ দিই, সেই পিডিএফটা আপনি সাধারণত এডিট করতে পারবেন না বা সেই ফাইলটাতে আপনি সার্টেন কোনো চেঞ্জ আনতে পারবেন না। তো যে বিষয়টা হয় যে এই চেঞ্জগুলো নিয়ে আসার কারণেই বা দেখা যাচ্ছে এই পিডিএফটা এডিট করার কারণেই বা এডিট করার জন্যই কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়। কারণ সাধারণ মানুষজন বা দেখা যাচ্ছে যারা আসলে অফিসে কাজ করে, তারা দেখতেছে যে একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটা তো আমি এডিট করতে পারতেছি না। তো তাহলে এই পিডিএফ ফাইলটাকে আমি কিভাবে এডিট করে আমার কাজের উপযোগী করব? তো তারা যখন এই বিষয়টা পারে না, তখনই কিন্তু আমাদের দ্বারস্থ হয় বা দেখা যাচ্ছে যে আমাদের কাছে থেকে সার্ভিসটা কিনে এবং আমরা কিন্তু তখন এই সার্ভিসটা সেল করতে পারি। তো ঠিক আছে, যে বিষয়টা, তো আমাদেরকে এই টেকনিকটাই শিখতে হবে যে পিডিএফ যে এডিটেবল না বা দেখা যাচ্ছে যে যে পিডিএফটা আমরা সহজেই এডিট করতে পারতেছি না, এটাকে আমাদেরকে এডিট করতে হবে বা দেখা যাচ্ছে যে এর ফরম্যাটটা চেঞ্জ করে পিডিএফ থেকে ওয়ার্ড ডকুমেন্ট অথবা পিডিএফ থেকে এক্সেল ডকুমেন্টে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে যে বিষয় আছে যে আমরা অনেক টুল ইউজ করতে পারি, আবার কখনো আছে যে আমরা কিছু সফটওয়্যার ইউজ করতে পারি, আবার কখনো আছে যে আমাদেরকে ম্যানুয়ালি কাজগুলো করা লাগতে পারে। আচ্ছা, ম্যানুয়ালি কাজগুলো করা লাগতে পারে কি কোন ক্ষেত্রে? যেখানে ফাইলের কোয়ালিটি ভালো না বা দেখা যাচ্ছে যে টেক্সটে ওই ওই ফাইলটাতে টেক্সটগুলো বোঝা যাচ্ছে না কোন টেক্সটটা কেমন বা কোন টেক্সটটা আসলে কি। অনেক সময় দেখবেন ফাইলের সাইজটা হয়তো অনেক কম বা রেজুলেশন অনেক কম, এক্ষেত্রে আমাদেরকে অনেক সময় ম্যানুয়ালি কাজ করা লাগতে পারে। আচ্ছা, একটা কাজ করি, আমরা লিস্ট করি যে আমরা আসলে কি কি কাজ শিখতেছি, আমরা কি কি কাজ শিখবো। অবশ্যই এটার একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন বা দেখা যাচ্ছে যে লিস্ট করে রাখলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে বা আমরা ওই লিস্ট ওয়াইজ কাজগুলো শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এই কাজগুলো আমরা শেখার চেষ্টা করব এবং কিভাবে এই কাজগুলো করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। তো প্রথমে যে বিষয়টা আছে ডেটা এন্ট্রি। তো নর্মালি ডেটা এন্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনাদেরকে হয়তো বলতে পারে যে আমার স্ক্রিনটা একটু ছোট করে নিলে আমি একটু ছবি উঠিয়ে নিতাম। স্ক্রিন ছোট করে, আচ্ছা এই ফাইলটাই আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের চ্যাট বক্স থেকে যদি স্ক্রিনশট নেন সেটাও আপনি করতে পারেন, আমি এখানেও দিয়ে দিচ্ছি। দেখেন চ্যাট বক্সে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন বা কপি করে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো প্রথমে ডেটা এন্ট্রি সম্পর্কে যে কাজগুলো আসতে পারে এরকম যে কেউ আপনাকে হয়তো একটা ফাইল দিল বা দেখা যাচ্ছে যে কোথাও কোনো একটা ওয়েবসাইট দিল, বললো যে এখান থেকে কিছু ডেটা আছে, এই যে এই ধরনের ডেটা বা এখান থেকে আমার ক্লায়েন্টদের নাম বা ক্লায়েন্টদের লিস্ট, এগুলো হচ্ছে আমাকে একটা এক্সেল শিটে ইনসার্ট করে দাও। তো সেক্ষেত্রে যে কাজটা আপনাদের কাছে সবচেয়ে সহজ কাজ হবে সেটা হচ্ছে যে ওই ওয়েবসাইটে দেখা এবং হচ্ছে আপনার যে ফাইলটাতে বা যে ফাইল ফরম্যাটে চাইছে সেই ফাইলে টাইপ করে বা দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইট থেকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দাও।
এই ধরনের কাজ আপনারা এখানে করতে পারেন। তো ডেটা এন্ট্রি যেহেতু এখানে একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করা হয়েছে বা একটা সেকশন হিসেবে ইউজ করা হয়েছে, যে এই ডেটা এন্ট্রি সেকশনের আন্ডারে আরো কি কি কাজ আছে। তো ওয়েব রিসার্চ, তারপর দেখেন টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এই যে কপি পেস্টের কথা এখনই বললাম, এক্সেল ডেটা এন্ট্রি। আপনাদেরকে যদি ম্যানুয়ালি যদি এক্সেল ফাইলে যদি আপনাদেরকে ডেটা এন্ট্রি করতে বলা হয়, আপনারা পারবেন না। আপনারা তো মনে হয় এর আগে এক্সেল ফাইলে আমাকে কোনো একটা কাজ করে জমা দিলেন, তাই না? আপনাদেরকে আমি, জি। হ্যাঁ গ্রুপের হচ্ছে লিস্টিং করে দিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে দেখেন যে গ্রুপের লিস্টিং করে দিয়েছিলেন, তো দেখেন যে তাহলে কিন্তু আপনারা ওই ধরনের কাজগুলো করতে পারেন, যে এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখবো যে কনভার্ট পিডিএফ। তো পিডিএফ সম্পর্কে একটু আরেকটু বলি, সেটা হচ্ছে যে পিডিএফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন সার্চেবল, একটা হচ্ছে সার্চেবল। আচ্ছা, আমি যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম ওটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, নন সার্চেবল আর সার্চেবল পিডিএফ সম্পর্কে কারো আইডিয়া আছে? না স্যার, আমার নেই। আচ্ছা, আমি দেখাচ্ছি। নাই। দেখেন, এটা কিন্তু একটা পিডিএফ ফাইল, বা দেখা যাচ্ছে যে একটা পিডিএফ ফরম্যাটে রাখা আছে এরকম একটা ফাইল। আচ্ছা, আমি আরেকটা পিডিএফ ওপেন করি, আমার এখান থেকে সম্ভবত নাইম ইসলামের পোর্টফোলিও হিসেবে এটা ডাউনলোড করছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, এটা সামনে আসুক। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আচ্ছা, সম্ভবত তানভীর ইসলামের হচ্ছে পোর্টফোলিওটা বা প্রোফাইলটা আমি ডাউনলোড করেছিলাম। তো দেখেন, এই যে পিডিএফটা, এটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলটা দেখেন, আমি এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করতে পারতেছি, অর্থাৎ এই যে ইউনিভার্সিটির যে নামটা লেখা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি এবং এখান থেকে কপি করতে পারতেছি। আচ্ছা, এটাকে বলে হচ্ছে সার্চেবল পিডিএফ। তো সার্চেবল পিডিএফ কেন বলে, আপনারা যখন কন্ট্রোল এফ দিয়ে যখন এই পিডিএফ থেকে কিছু সার্চ করবেন, দেখেন আমি লিখছি ঢাকা, তো এখানে দেখেন ঢাকা কোথায় কোথায় আছে এটা কিন্তু সার্চ করে আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আমি যে ওয়ার্ডটাকে সার্চ করব এটা যদি পিডিএফ থেকে শো করতে পারে বা পিডিএফ থেকে সার্চ করে আমাকে রেজাল্ট দেখাতে পারে, তাহলে এটা হচ্ছে সার্চেবল পিডিএফ। অর্থাৎ এখান থেকে আমরা সার্চ করে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা স্ট্রিং আমরা এখান থেকে খুঁজে বের করতে পারতেছি। তো এটাই হচ্ছে সার্চেবল পিডিএফ। আর আমি যে পিডিএফটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই পিডিএফটা, এটা আমার স্টুডেন্টের একটা কাজ, লাইভ কাজ আর কি, উনি কিছুদিন আগে এটা সাবমিট করেছেন। তো দেখেন এখানে যে বিষয়টা, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি শত চেষ্টা করেও সিলেক্ট করতে পারতেছি না। আর আমি যদি এখানে সার্চ করি কন্ট্রোল এফ, সেটা হচ্ছে যদি দেই ইউএসএ, দেখেন এখান থেকে কোনো সার্চ রেজাল্ট দেখাচ্ছে না, কারণ এই পিডিএফ ফাইলটা হচ্ছে সার্চেবল পিডিএফ না। অর্থাৎ এটাকে ক্রিয়েট করা হয়েছে আপনার ইমেজ থেকে, অথবা আমরা অনেক সময় স্ক্যানার ইউজ করি, সেই স্ক্যানার থেকে স্ক্যান করে বা এই ডকুমেন্টটাকে স্ক্যান করে এই পিডিএফটা তৈরি করা হয়েছে। তো যে বিষয়টা হয় যে এখান থেকে আমরা সার্চ করতে পারি না। এই দেখেন এখানে টেক্সটগুলো দেওয়া আছে, কিন্তু এগুলো কিন্তু আমরা সার্চ করে করে কাজ করতে পারতেছি না, বা এখান থেকে সিলেক্ট করে কপিও করতে পারতেছি না। তো এই ধরনের কাজগুলোই কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে দিবে, যে আপনি এখান থেকে এটা আমাকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করে দেন, বা দেখা যাচ্ছে এটা আমাকে এক্সেল ফাইলে কনভার্ট করে দেন, কারণ তার হয়তো কোথাও এডিট করা দরকার এবং সে অতি সহজে এই কাজটা করতে পারছে না। আচ্ছা, তো এই কারণেই কিন্তু তারা আমাদেরকে পিডিএফ থেকে এক্সেল বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে দিবে এবং বলবে যে এটা আমাকে কনভার্ট করে দেন, এবং অবশ্যই উনি আপনাকে পে করবে। দেখেন এইখানে যে টেক্সটগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারছেন, কারণ এই পিডিএফটা তৈরি করা হয়েছে একটা ইমেজ থেকে, বা দেখা যাচ্ছে যে স্ক্যান করে, মেইনলি স্ক্যান ফাইল থেকে করা হয়েছে, যে যা বোঝা যাচ্ছে আর কি। তো এগুলো কিন্তু আমাদেরকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে দিবে। আচ্ছা, তো এই ধরনের কাজ যদি আমরা পাই বা এই ধরনের কাজ যদি আমাদের সামনে আসে, তো আমরা সেই কাজগুলো কিভাবে করতে পারি বা কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারি, যে এটা একটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে কিভাবে তাকে দিতে পারি, এই বিষয়গুলো একটু শিখব। আচ্ছা, তো এই পিডিএফটাকে আমরা একটা কাজ করি। আচ্ছা, একটা ওয়েবসাইটে যাব, বা সেই ওয়েবসাইটে একটা টুল আমরা ইউজ করব। আপনারা চাইলে ওয়েবসাইটগুলো লিখে রাখতে পারেন, বা দেখা যাচ্ছে আপনাদের যদি স্মরণ থাকে তাহলে তো ভালো, আর যদি স্মরণ নাও থাকে, লিখেও নাও রাখেন, তাহলে পরবর্তীতে আমার ভিডিওটাকে ভালোভাবে দেখতে হবে।
আচ্ছা, সার্চ দিবেন আই লাভ পিডিএফ। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখেন, প্রথম ওয়েবসাইটটা ilovepdf.com। এখান থেকে দেখেন একটা অপশন আছে স্প্লিট পিডিএফ। তো আমরা যে পিডিএফ ফাইলটা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিছে কাজ করার জন্য বা আমাদের কাছ থেকে কনভার্ট করে চাইছে, তো এই পিডিএফটা হচ্ছে 5টা পেজের একটা পিডিএফ। আচ্ছা, তো এই 5টা পেজের পিডিএফকে আমরা একটু স্প্লিট করে নেব। স্প্লিট করে নিব বলতে 5টা পেজকে 5টা, মানে 5টা পেজ যেহেতু একত্রে আছে, এই 5টা পেজকে আমরা আলাদাভাবে কনভার্ট করে নিব বা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে নিব। তো অনেক সময় যে বিষয়টা হয় যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি আপনাকে একটা বই দিচ্ছি বা দেখা যাচ্ছে যে 100 পেজের একটা পিডিএফ দিচ্ছি, সেখান থেকে আপনি 10 নাম্বার, 13 নাম্বার, 17 নাম্বার, 19 নাম্বার, 30 নাম্বার এরকম করে পেজের নাম্বার বলে যে বলবে যে এই পেজের নাম্বারগুলো বা এই নাম্বারের যে পেজগুলো আছে এইগুলো স্পেসিফিকলি এরকম 10টা পেজ আমাকে আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দেন। তো সেক্ষেত্রে তো আপনি দেখা যাচ্ছে যে পুরো ফাইলটা নিয়ে কাজ করতে আপনার অসুবিধা হবে, অবশ্যই আপনাকে পিডিএফটাকে স্প্লিট করে নিতে হবে। জাস্ট এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল এটাতে আসবেন, যেখানে আপনার ফাইলটা আছে সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে স্প্লিট অপশন আসবে। আচ্ছা, এটা আপলোড নিতে বা লোড নিতে একটু সময় নেবে। আর এটা প্রথম থেকে আরেকবার দেখান তো। এটা প্রথম থেকে আরেকবার দেখাবো? জি। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বললাম যে আই লাভ পিডিএফ লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা, এটার ইউআরএলটা একটু দেখবেন বা ওয়েব অ্যাড্রেস একটু দেখবেন, ilovepdf.com। এটাতে আসার পর দেখবেন যে প্রথমে একটা অপশন আছে স্প্লিট পিডিএফ। এই স্প্লিট পিডিএফ অপশনটাতে আসবেন। আসার পর দেখেন এখানে বলা আছে সিলেক্ট পিডিএফ ফাইল, এটাতে আসবেন। এখানে আসার পর আপনাদের যে কনভার্ট পিডিএফ ফাইল বা যে ফাইলটাকে আপনারা পিডিএফ থেকে, মানে যে পিডিএফ ফাইলটাকে আপনারা স্প্লিট করবেন বা 5টা পেজ বা 6টা পেজের একটা পিডিএফকে যখন আপনারা ভাগ করবেন, সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখেন এটা একটু লোড নিবে বা দেখাচ্ছে যে আপনার ফাইলের সাইজ যত বড় হবে এটা একটু সময় বেশি নিবে, কারণ এটা আপলোড হচ্ছে অলরেডি। তো ওয়েবসাইট আসলে কিছুই আপনাকে ফ্রিতে দিচ্ছে না। আপনি যে ওয়েবসাইটটাতে আসছেন এটাই তাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এ দেখেন আপনি আসছেন এখানে, আমি এখানে আসছি, আমি এখানে ওদের অ্যাডটাকে দেখতেছি এবং দেখা যাচ্ছে যে অ্যাড দেখার পর ওদের হচ্ছে, মানে এখান থেকে কিন্তু ওদের একটা আর্নিং আসতেছে। বুঝতে পারছেন? কি ব্যাপার, স্প্লিট পিডিএফ দিলাম, পিডিএফটা আপলোড হয়ে যাওয়ার পর, মানে এটা ডিপেন্ড করবে আপনার পিডিএফ এর সাইজের উপর। দেখা যাচ্ছে যখন আপনি 100 পেজের একটা পিডিএফ এখানে আপলোড করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাইজটা বা দেখা যাচ্ছে সময়টা অনেক বেশি লাগবে। তো এটাকে জাস্ট স্প্লিট পিডিএফ এটাতে ক্লিক করবেন। আচ্ছা, তারপর যে অপশনটা আসলো ডাউনলোড স্প্লিট পিডিএফ, এটা একটু ওপেন করে দেখি। এই ওয়েবসাইটগুলো যেহেতু ফ্রি টুল, তো অবশ্যই আপনাদেরকে এই ফ্রি টুলগুলো দেখা যাচ্ছে একটু সতর্কতার সাথে অবলম্বন মানে ইউজ করতে হবে, কারণ কোনোটা কাজ করতেও পারে আবার কোনোটা দেখা যাচ্ছে বিভিন্ন সময় কাজ নাও করতে পারে। পিডিএফটা আপলোড করে দিবেন। এক্সট্রাক্ট পেজেস অপশনটা সিলেক্ট করার পর
দেখেন এখানে পেজগুলো আলাদা আলাদাভাবে শো করতেছে। আচ্ছা, তো ক্লায়েন্ট হয়তো আপনাকে বলতে পারে যে আপনাকে যে পিডিএফটা দিলাম এটার হচ্ছে 3 4 5 নাম্বার পেজ, বা দেখা যাচ্ছে যে যে কোনো একটা পেজের নাম্বার আপনাকে বলতে পারে যে এই পেজটা আমাকে আপনি নন সার্চেবল পিডিএফ থেকে এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে আপনি কনভার্ট করে দেন। ক্লায়েন্ট আপনাকে এরকম বলতে পারে। তো আমরা এখান থেকে একটা পেজ আমরা এখান থেকে ট্র্যাক করে নিলাম। আচ্ছা, এটা এক্সট্র্যাক্ট হতে একটু হয়তো সময় লাগবে, কারণ এগুলোতে যেহেতু আমরা ফ্রিতে সার্ভিস নিচ্ছি, বা এই ওয়েবসাইটগুলোতে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, তো তারপর যার কারণে একটু হয়তো সময় লাগতে পারে। আচ্ছা, প্রিভিউ আনএভেলেবল, একটু ডাউনলোড করে নিই, তারপর দেখি কি অবস্থা। আচ্ছা, দেখেন আমরা যে সম্ভবত তৃতীয় পেজটাকে সিলেক্ট করছিলাম। আচ্ছা, পেজটা কিন্তু এখন আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আপনাদেরকে যদি বলে যে পেজ আমাদের হচ্ছে নির্দিষ্ট পেজের নাম্বারটা বলে দেয়, এবং এই পেজ নাম্বার দিয়ে আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে আমরা এখান থেকে পেজগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারি। তো প্রত্যেকটা ওয়েবসাইটে যে কাজ করবে এরকম না, প্রথম ওয়েবসাইটটা দেখেন কাজ করে নাই। আচ্ছা, তো আমরা তাহলে দেখেন যে এই পেজটা বা নির্ধারিত যে পেজটা আমাদের আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই জিনিসটা দেখেন, এটা কিন্তু আপনারা মানে কনভার্ট করতে পারবেন না, কারণ এখানে আসলে কি লেখা আছে বা এই ডকুমেন্টটাতে আসলে কি বলা আছে এখানে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো ক্লায়েন্টের কাছ থেকে আপনি অবশ্যই শুনে নেবেন, বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি শিওর হয়ে নেবেন যে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা আমি কিন্তু করতে পারবো না। তো ক্লায়েন্ট অবশ্যই নিজেও বুঝবে, কারণ এখানে কিছু দেখাই যাচ্ছে না, এটা আসলে কনভার্ট করা তো পসিবলই না। তো আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে যে এই পেজটাকে বা এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমাদেরকে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের পিডিএফটা স্প্লিট করে নেওয়া হয়ে গেল। এখন যে কাজটা করব যে এটাকে আমরা হচ্ছে খুবই ইজিলি কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারি। আচ্ছা, তো আপনাদের এই বিষয়টা মানে এই যে সার্চেবল বা দেখা যাচ্ছে এডিটেবল পিডিএফ যেটা আছে এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদেরকে যদি কেউ এটাকে কনভার্ট করতে দেয়, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা ওয়ার্ড ফাইলে বা ওয়ার্ড ডকুমেন্টে বসায় দিলেন, এটা কিন্তু কনভার্ট হয়ে গেল। কিন্তু এই ধরনের কাজ বা এই ধরনের সহজ কাজ ক্লায়েন্ট আপনাকে খুব কমই দিবে, অথবা দিবেও না। তো যার কারণে আপনাদেরকে যে কাজগুলো দিবে যেটা আসলে ক্লায়েন্ট পারতেছে না বা ক্লায়েন্টের জন্য করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এরকম। তো অবশ্যই আপনি যেহেতু সার্ভিস সেল করতেছেন বা আপনি এখানে টাকা দিয়ে সার্ভিস সেল করতেছেন, তো আপনাকে তো অবশ্যই ওই ধরনের কিছু কাজই করে দিতে হবে যেটা সবাই আসলে বা সাধারণ মানুষ আসলে পারে না। আর এই যে এখানে দেখেন সার্চেবল যে পিডিএফটা আছে এটাকে জাস্ট আমরা কপি করে নিচ্ছি আর একটা ওয়ার্ড ডকুমেন্টে বসাই দিচ্ছি, ফরম্যাটটা ঠিক করতেছি বা দেখা যাচ্ছে ফন্টগুলো ঠিক করতেছি, ব্যাস ওকে। তো এই ধরনের কাজ নর্মালি দিবে না। তো আমি যে কাজটা আপনাদেরকে দেখালাম যে এই যে নন সার্চেবল বা দেখা যাচ্ছে যে ইমেজ থেকে তৈরি করা পিডিএফ, এগুলো আপনাদেরকে হয়তো কনভার্ট করতে দিবে। আচ্ছা, তো এটা এখন সহজেই বা যেটা আমরা স্প্লিট করে নিলাম সেটাকে আমরা কিভাবে অতি সহজেই ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করব সেটা একটু দেখাই। আচ্ছা, আপনাদের তো সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে, তো আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন। আচ্ছা, সিম্পলি গুগল ড্রাইভে আসবেন। গুগল ড্রাইভে আসার পর একটু সময় নেবে। আচ্ছা, ড্রাইভে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে আপলোড অপশনটাতে যাবেন, ফাইল আপলোডে আসার পর যে পিডিএফটাকে আপনারা স্প্লিট করে নিলেন একটু আগে, বা যে পেজটাকে আপনারা স্প্লিট করে নিলেন সেই পেজটাকে সিলেক্ট করবেন, সম্ভবত এইটাই হবে। আচ্ছা, এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন একটু আপলোড হোক।
আচ্ছা দেখেন আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফাইলটা শো করবে, বা ফাইলটা যেখানে আপলোড হলো সেখানে আপনারা দেখবেন যে ফাইলটা কই আপলোড হয়েছে। আচ্ছা, এই যে ফাইলটা, এটা কিন্তু আমরা এখানে আপলোড করলাম। আচ্ছা, এটা আপলোড হওয়ার পর আপনারা যে কাজটা করবেন, সিম্পলি এটাতে রাইট ক্লিক করবেন, অর্থাৎ এই ফাইলটা সিলেক্ট করে রাইট ক্লিক করবেন আপনাদের মাউসে বা দেখাচ্ছে আপনাদের ল্যাপটপে মাউস প্যাডে। আপনারা এটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে, আচ্ছা যেহেতু লোড নিচ্ছে একটু সময় নেবে। এর ফাইলটা কমপ্লিটলি আপলোড হওয়ার পর একটু সময় নিতে পারে। ফাইলটা যেহেতু স্ক্যান করে গুগল সব সময়, এটাতে জাস্ট রাইট ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন আসবে যে ওপেন উইথ। এই যে দেখেন এখানে অপশন আছে ওপেন উইথ। এটাতে ওপেন উইথ করার পর দেখেন এখানে অপশন আছে গুগল ডক্স। আচ্ছা, আমরা গুগল ডক্স দিয়ে ওপেন করব। একটু সময় নেবে, এটা স্ক্যান করবে বা দেখাচ্ছে যে লোড নিতে একটু সময় নেবে। দেখেন গুগল ডক্সের সাহায্যে ওপেন করার পর এটা কিন্তু এখন আমাদেরকে ডকুমেন্ট ফাইল হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, দেখছেন এখানে যে এখন যে টেক্সটগুলো আছে বা যে ফন্টগুলো অবশ্যই হয়তো দেখাচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন যে টেক্সটটা এখানে আসছে এটা কিন্তু আমরা এখানে এডিট করতে পারতেছি, বুঝছেন? তো এটা কিন্তু আমাদের অনেক সহজে এই কাজটা হয়ে গেল। কিন্তু ক্লায়েন্ট নর্মালি আপনাকে এত সহজে ছাড় দিবে না। ক্লায়েন্ট আপনার কাছ থেকে 100% অ্যাকুরেসি চায়। অর্থাৎ আপনি যে ফাইলটা তাকে এডিট করে দিচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনি যে ফাইলটা তাকে কনভার্ট করে দিবেন, সেই ফাইলটাতে যাতে কোথাও কোনো ভুল না থাকে, কোথাও কোনো যাতে চেঞ্জ না হয়ে যায়, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে, সুন্দরভাবে এটাকে রিভিশন দিতে হবে। অর্থাৎ আপনি তো দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো যখন একটা পেজ কনভার্ট করতে দিবে, তো দেখা যাচ্ছে নর্মালি আপনি একটা পেজের জন্য $2, $3 বা $5 পর্যন্ত চার্জ করতে পারেন। তো আপনি শুধু জাস্ট ওই ফাইলটাকে স্প্লিট করলেন, বা দেখা যাচ্ছে যে ওই ফাইলটা যদি স্প্লিট করাই থাকে বা একটা পেজে যদি আপনাকে দেয়, জাস্ট গুগল ড্রাইভে আপলোড করলেন আর ওপেন উইথ এক্সেল করলেন। এই কাজটার জন্য ক্লায়েন্ট আপনাকে পে করবে না, কারণ এই কাজটা ক্লায়েন্ট নিজেও করতে পারে। তো ক্লায়েন্ট আপনাকে যেটার জন্য পে করবে সেটা হচ্ছে যে আপনি যখন এটাকে কনভার্ট করবেন, করার পর আপনাকে অবশ্যই এটাকে রিভিশন দিতে হবে বা দেখতে হবে যে কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কোনো চেঞ্জ আছে কিনা, কোথাও কোনো ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে কিনা, বা ফন্টটা আমাকে ঠিক করে দিতে হবে, অ্যালাইনমেন্টগুলো আপনাদেরকে ঠিক করে দিতে হবে। তো আশা করি এই কাজগুলো আপনারা পারেন, যে অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করতে হয় বা ফন্ট কিভাবে চেঞ্জ করতে হবে, বা মানে কোথাও যদি কোনো টাইপিং মিস্টেক থাকে সেই টাইপিং মিস্টেকটা কিভাবে সলভ করতে হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন, কারণ আপনারা হচ্ছে কম্পিউটার বেসিক বা দেখাচ্ছে যে যে ফান্ডামেন্টাল বা দেখাচ্ছে যে মাইক্রোসফট অফিস এই সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু হলেও আইডিয়া আছে। তো আমরা একটু এই ফাইলটাকে একটু মানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। তো এই ফাইলটাকে আমাদের যেই পিডিএফটা আমরা স্প্লিট করলাম সেটার সাথে একটু মানে কম্পেয়ার করে দেখি যে কি অবস্থা, কতটুকু চেঞ্জ হয়েছে বা কতটুকু পরিবর্তন হলো বা কোথায় কোথায় ভুল হলো, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই চেক করে দেখতে হবে। কারণ এত এত সহজে কনভার্ট করা এই কাজটা ক্লায়েন্ট নিজেও করতে পারে, কিন্তু তার কাছে এই পরিমাণ সময় নাই যে উনি হচ্ছে বসে থেকে রিভিশন করবেন এবং দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। তো উনি আপনার কাছ থেকে অবশ্যই সবসময় নির্ভুল ফাইলটা আছে সেটা আপনার কাছ থেকে চাইবে। আচ্ছা, আমরা এই ফাইলটাকে সম্ভবত কনভার্ট করেছিলাম, একটু দেখি।
এই পেজটাকে কিন্তু আমরা কনভার্ট করেছিলাম। এখন আমাদেরকে এটাকে দেখতে হবে যে হ্যাঁ আমাদের এটার সাথে আমরা যেটা কনভার্ট করলাম এটার আসলে কতটুকু মিল আছে বা কতটুকু অ্যাকুরেট। তো অবশ্যই ফরওয়ার্ডের যে কথাটা লেখা আছে এটা অবশ্যই সেন্টারে ছিল। ফন্টগুলো অবশ্যই এত বড় ছিল না। আচ্ছা, তারপর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোথাও কোনো ভুল হয়েছে কিনা বা কোন লাইনটার পরে কোন লাইনটা আসতেছে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে খেয়াল করে দেখতে হবে। এবং ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আপনি আমাকে সুন্দরভাবে রিভিশন দিয়ে এবং এখানে দেখা যাচ্ছে যে জিরো মিস্টেক বা দেখা যাচ্ছে যে জিরো বাউন্স এরকম অপশন এখানে থাকতে হবে। বা আপনি হয়তো ক্লায়েন্টকে যখন সার্ভিসটা প্রোভাইড করবেন আপনি অবশ্যই তাকে বলবেন যে হ্যাঁ 100% অ্যাকুরেট ওয়ার্ক বা দেখা যাচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলতে হবে, কারণ ক্লায়েন্ট আমাদের সাথে এছাড়া কাজ করতে আগ্রহী হবে না। দেখেন এখানে হয়তো বানানের ভুল থাকতে পারে। তো এরকম যে ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে মেনটেন করে তারপর হচ্ছে আপনাদেরকে এই ফাইলটাকে এখন এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারেন অথবা এটা আপনারা শেয়ারও করতে পারেন। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ আপনি আমাকে গুগল ডক্সের লিঙ্কটা দেন তাহলেই হবে। তো আপনি এগুলো রিভিশন করে সুন্দরভাবে সাজিয়ে ফরম্যাটটাকে ঠিক করে ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন অথবা ক্লায়েন্টকে ডাউনলোড করে এটা ডেলিভার করে দিতে পারেন। তো নন সার্চেবল পিডিএফটাকে কিভাবে আপনারা কনভার্ট করবেন অতি সহজে এই বিষয়টা তো বুঝতে পারলেন তাই না? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আপনাদেরকে কিন্তু এই রিলেটেড আমি কাজ দিব যে হ্যাঁ আপনারা একটু এটাকে কনভার্ট করে আমার কাছে পাঠান বা দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে কিন্তু ক্লাস ওয়ার্ক এই সম্পর্কে ক্লাস ওয়ার্ক দিব। স্যার ওয়েবসাইট গুলোর নাম বলুন। আচ্ছা, ওয়েবসাইটের নাম আপনারা সার্চ দিবেন। আপনাদের আসলে দেখা যাচ্ছে যে দেখেন আমি প্রথম যে ওয়েবসাইটটাতে গেছি ওটা পারফেক্টলি কাজ করে না, কিন্তু ওটা কিন্তু একসময় পারফেক্টলি কাজ করতো। এখন আবার পরবর্তীতে আমি সার্চ দিয়ে অন্য একটা ওয়েবসাইট থেকে আমার কাজটা করে নিলাম। তো এটা দেখা যাচ্ছে চেঞ্জ হবে। আপনারা নিজেরা সার্চ দিবেন যে হ্যাঁ আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি পিডিএফটাকে স্প্লিট করতে চাচ্ছেন না পিডিএফটাকে মার্জ করতে চাচ্ছেন বা পিডিএফটাকে কনভার্ট করতে চাচ্ছেন এরকম। তো অনলাইনে অনেক টুল এরকমও আছে যে টুলগুলো থেকে আপনি জাস্ট পিডিএফ থেকে ওয়ার্ডেও কনভার্ট করে নিতে পারেন, সেখান থেকেও আপনারা কাজ করে নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে ওখান থেকে অ্যাকুরেসিটা খুব বেশি বেটার আসে না। আর ওয়েবসাইটগুলোতে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাড শো করে বা দেখাচ্ছে ওগুলোতে লোড নিতে অনেক ঝামেলা হয়। আর এই যে গুগল ড্রাইভ যেটা আছে এটা আপনার জন্য বেশি সেফ। এবং আপনি যখন গুগল ডক্স বা গুগল ডকুমেন্টে যখন আপনি এই কাজটা যখন করলেন তখন জাস্ট আপনি সিম্পলি এখান থেকে আপনার ক্লায়েন্টকে শেয়ার করেও দিতে পারেন। ব্যাস এরকম অপশন কিন্তু আছে। তো এটা আপনার জন্য বেশি বেটার, ফ্রিতে এটা বেটার। স্যার যে প্রজেক্টটা একটু ডান করছিল ওইটা যদি একটু দেখাইতেন স্যার। আচ্ছা, ওইটা দেখাচ্ছি আমি, দাঁড়ান। ডকুমেন্ট শেয়ার করছেন পায় নাই তাই না? তো জি। আপনার মেইল অ্যাড্রেসটা একটু বলেন দেখি তো আমি আপনাকে দেই বা আপনি পান কিনা। TANDIR, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, নোটিফাই পিপল, আচ্ছা ঠিক আছে। জাস্ট এখান থেকে সেন্ড করলে আপনি পেয়ে যাবেন। এটা ভালো মানে ঠিকভাবে যদি শেয়ার করতে পারেন আর মেইল অ্যাড্রেসটা যদি সঠিক দেন তাহলে অবশ্যই শেয়ার হবে। দেখেন অবশ্যই আপনার সাথে শেয়ার করা হয়ে গেছে অলরেডি। দেখেন এখানে বলছে যে পারসন অ্যাডেড, অর্থাৎ আমি এই ফাইলটাতে আপনাকে অ্যাড করেছি। এটাকে মেইলে পাবো নাকি মানে হ্যাঁ ড্রাইভে? হ্যাঁ, মেইলে পাবেন। মেইলে গেলে ওখানে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনাকে আমি জি, একটা মেইল শীট, চলে আসছে। হ্যাঁ আপনাকে আমি একটা শীটে অ্যাড করছি, আপনি ওখানে থেকে দেখতে পারবেন। স্যার হচ্ছে যে
কোনো ক্লায়েন্ট যদি আমাকে 100 পেজের একটা বই থেকে ধরেন 5 নাম্বার 6 নাম্বার বা 50 নাম্বার পেজটা এরকম করে পিডিএফ থেকে করতে দিল, হ্যাঁ, তো তখন আমার কি পেজ নাম্বারটা উল্লেখ করে তাকে দিতে হবে না কাজটা জমা? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আপনি জাস্ট এখানে দুইটা লাইন অ্যাড করে দিলেন যে পেজ নাম্বার এত, বা দেখা যাচ্ছে যে পেজের নিচে আপনি দুইটা লাইন অ্যাড করে দিলেন যে পেজ নাম্বার 5, তারপর দেখা যাচ্ছে পরবর্তীতে যে কাজটা দিলেন সেটা দিলেন পেজ নাম্বার 6, বা তারপরে যেটা দিলেন সেটা পেজ নাম্বার 10, এরকম আপনি দিতে পারেন। এখানে জাস্ট একটা লাইন লিখবেন যে আমি হচ্ছে এটা হচ্ছে পেজ নাম্বার এত, এরকম আপনি জাস্ট একটা দুই একটা লাইন লিখবেন, থ্যাংক ইউ স্যার। এটাই। স্যার, অনেক সময় আমরা যখন ওয়ার্ডে কাজ করি, কাজ করার সময় দেখা যায় কি যে আমাদের হচ্ছে ওই লেখার নিচে একটা আন্ডারলাইন আসে, যেটা স্পেলিং ঠিক থাকার পরেও আসে। আচ্ছা তো যখন হচ্ছে আমরা কোনো কিছু হিসেবে আপলোড করি ওই ফাইলটা, তখন সম্ভবত দেখায় না, কিন্তু যে পরবর্তীতে আবার ওই ফাইলটা দেখে সে মনে হয় ওই নিচে যে আন্ডারলাইনটা আসে ওইটা সহ দেখে। স্যার এইটা এইরকম স্যার হয়, বা এটা সম্পূর্ণভাবে কি রিমুভ করার মতো কোনো কিছু আছে? আচ্ছা, আপনাকে যে বিষয়টা বলি যে গুগল ডকুমেন্ট বা দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যে বিষয়টা হয় যে কখনো দেখবেন যে রেড, মানে রেড আন্ডারলাইন দেখাচ্ছে, কখনো দেখবেন যে ব্লু তখন blue, ব্লু আন্ডারলাইন দেখাচ্ছে, তাই না? হ্যাঁ ব্লু দেখায়। হ্যাঁ, তো যে বিষয়টা হয় যে রেড আন্ডারলাইনটা তখনই দেখায় যখন ওই ওয়ার্ডটা ডিকশনারিতে খুঁজে পায় না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারি ডেটা আছে, যেখান থেকে সে ওয়ার্ডগুলো সার্চ করে করে দেখে, সেখানে সে ওই ওয়ার্ডটা খুঁজেই পাচ্ছে না, অর্থাৎ ওই ওয়ার্ডটা আনডিফাইন্ড, তখন সে ওখানে রেড মার্ক দেখায়। আর যে ওয়ার্ড মানে যেটা খুঁজে পাইছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই স্পেলিংটা মনে হচ্ছে যে স্পেলিংটা ভুল আছে, সেটাকে ব্লু মার্ক করে দেখায়। তো দেখা যাচ্ছে যে আপনি এখানে আপনার নামটা লিখছেন, সেটা আপনাকে রেড মার্ক দিবে, কারণ আপনার নাম কোনো ডিকশনারিতে অ্যাড করা নাই, বা যে ওয়ার্ডটা ডিকশনারিতে অ্যাড করা নাই, বা অনেক সময় আমাদের কিন্তু লিখতে হতে পারে যে আমাদের নাম বা আমার বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু অনেক সময় লিখতে হয়, তখন দেখবেন যে ওগুলোকে রেড মার্ক করে দেখা যায়, কারণ ওগুলো কিন্তু ডিকশনারিতে অ্যাড করা নাই। আর আমাদের যে নাম, এটা কিন্তু কোনো শব্দ না, বা দেখা যাচ্ছে আমার নাম আরাফাত, এটার হয়তো অর্থ আছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডিকশনারিতে অ্যাড করার মতো কোনো শব্দ না, যার কারণে ওটা রেড মার্ক করে দেখায়। আর যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক আছে, ওইটা হচ্ছে আপনাকে ব্লু মার্ক করে দেখাবে। তো এগুলো একটু ঠিক করে নেবেন। আর যদি ওখানে একটা অপশন আছে যে অ্যাড টু ডিকশনারি, আচ্ছা আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, করার পর দেখেন যে ডেটা কালেকশন বানানটা ঠিক আছে। এখন আমি যদি লিখি আরাফাত, আচ্ছা দেখেন আমাকে এখানে রেড মার্ক করে দেখাচ্ছে। আপনি জাস্ট এটাকে ক্লিক করে এটাকে রাইট ক্লিক করার পর দেখেন অ্যাড টু ডিকশনারি একটা অপশন আছে, আর একটা বিষয় আছে যে ইগনোর অল। তো আপনি যদি এই ওয়ার্ডটা যদি এই মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে অ্যাড করে রাখতে চান, আপনি ডিকশনারিতে অ্যাড করে রাখতে পারেন, পরবর্তীতে এটা আর আপনাকে রেড মার্ক করে দেখাবে না, এবং এটাকে আপনাকে সাজেশন হিসেবে শো করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটাতে ইগনোর অল করে দিতে পারেন। ইগনোর অল করে দিলে কি হবে যে এটাকে আর রেড মার্ক করে আপনাকে শো করবে না। এটাই দেখেন এখানে যে এখন কি বলতেছে যে এখানে এই বানানটা ভুল আছে। বানান ভুল আছে কেন? কারণ এই ওয়ার্ডটা এদের ডিকশনারিতে অ্যাড করা আছে, এবং আমি আমার নামটা সবসময় এইভাবে লিখি, কখনো প্রথম যে লেটারটা আছে এটা কখনোই স্মল লেটার লিখি না। বুঝতে পারলেন ইশরাত জাহান রিপা? জি স্যার। যে ফাইলটা আমার স্টুডেন্ট কাজ করে কমপ্লিট করছে, তো ওই ফাইলটা আপনাদের একটু দেখাই। যে ওই ফাইলটাতে যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা আরো কিছু বিষয় শিখতে পারবেন, বা আরো বেশি কিছু কোশ্চেন আপনাদের মনে আসবে। আচ্ছা একটু এডিট করে দেখাই। দেখেন এটা হচ্ছে এডিট করার পর একটা ফাইনাল একটা ফাইল। তো এই ফাইলটাতে কিছু বিষয় আপনাদের কাছে একটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ওই ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন আমাদের ওই পিডিএফটাকে এডিট করার পর এটা ছিল হচ্ছে ফাইনাল আউটপুট। দেখেন এইখানে যে লোগোটা আছে, বা এই লোগোটা কিন্তু আপনারা কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো এই লোগোটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সিম্পলি যদি ক্লায়েন্টের কাছে যদি এই লোগোটা না থাকে, তো সিম্পলি আপনি যে কাজটা করতে পারেন, আপনাদের পিডিএফ ফাইলটাতে যাবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, সম্ভবত আমার স্টুডেন্টটাও এই কাজই করছে, ক্লায়েন্টের কাছে হয়তো এই লোগোটা ছিল না। জাস্ট এটাকে নেবেন এবং দেখা যাচ্ছে যে আপনাদের ওই ফাইলটাতে বসাই দিবেন। তো একটা ইমেজ ফাইলে বা দেখা যাচ্ছে একটা ওয়ার্ড ফাইলে কি
কিউআর কোড এগুলো কি স্ক্রিনশট নিয়ে ওখানে বসায় দিলেই হবে? না, ওগুলো বসাতে হবে না। ওগুলো আসলে কি কারণে বসায়, যে আপনারা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন বা আমরা যখন কোনো অফিসিয়াল একটা কাগজপত্র ক্রিয়েট করি, সেটাকে কিন্তু অবশ্যই আগে প্রিন্ট করি। তারপর দেখা যাচ্ছে যে কোনো দপ্তরে যখন ওটা যায়, ওখানে দেখা যাচ্ছে কেউ সিল বসায়, কেউ তার মানে স্বাক্ষর দেয়, তারপর হচ্ছে দেখা যাচ্ছে অনেক কিছু লেখে, বা দেখা যাচ্ছে সত্যায়িত, বা দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ, এরকম কিছু সাইনগুলো বা লেখে। তো বাইরের দেশগুলোতে যে বিষয়টা হয়, ওরা আসলে এরকম সিগনেচার বা দেখা যাচ্ছে যে সিল, এগুলোতে বিশ্বাসী না। ওরা দেখা যাচ্ছে একটা কিউআর কোড বসে দেয়। তো কিউআর কোডে যখন স্ক্যান করবে তখন দেখতে পারবে হ্যাঁ এই ডকুমেন্টটা বা কেউ অ্যাপ্রুভ করছে কিনা, বা কার মাধ্যমে অ্যাপ্রুভ হয়েছে, কেউ এটার পারমিশন দিচ্ছে কিনা, এই বিষয়টা তারা দেখতে পারে। তো আমরা যেরকম সিল ইউজ করি, ওরা একটা কিউআর কোড ইউজ করে। তো আপনি ওখানে কিউআর কোডটা কপি করে বা স্ক্রিনশট নিয়ে বসাই দেওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে মেইনলি যে বিষয়গুলো চাইবে, এই যে ছোট ছোট বা দেখা যাচ্ছে যে এখানে যে টেক্সট গুলো আছে, যেগুলো এডিট করতে বা দেখা যাচ্ছে ম্যানুয়ালি টাইপ করতে অনেক কষ্ট হবে, এই বিষয়গুলো বা এই ধরনের কাজগুলো আপনাদের কাছ থেকে তারা করে চাইবে। বুঝতে পারছেন? তো এরকম কাজ আপনারা অনেক পাবেন, যে পিডিএফ টু এক্সেল কনভার্ট বা পিডিএফ টু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কনভার্ট বা ওয়ার্ড ডকুমেন্ট কনভার্ট, এইরকম কাজগুলো কিন্তু আপনারা প্রচুর পাবেন। বুঝতে পারছেন? বিষয় সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজটা যখন নিবেন বা তিনি যখন আপনাকে কাজ দিবে, তো বিশেষ করে এই ওয়ার্ড ডকুমেন্ট কনভার্টের ক্ষেত্রে, অর্থাৎ পিডিএফ টু ওয়ার্ড কনভার্টের ক্ষেত্রে আপনারা ফাইলটা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন। কারণ এই ফাইলটা যখন আপনারা দেখবেন বা এই ফাইলটা যখন আপনাকে কোনো ক্লায়েন্ট যখন কাজ করার জন্য দিবে, তখন এখানে যে বিষয়টা হবে যে আপনি কিন্তু এই লোগোটা তার কাছ থেকে চাইবেন যে লোগোটা আপনার কাছে আছে কিনা। সে যদি লোগো না দিতে পারে, তাহলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে বসাই দিবেন। এই যে কিউআর কোড গুলো আছে, এগুলো তো আপনাকে বসাতে হবেই না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে এই সিরিয়াল নাম্বারটা বসাতে হবে কিনা, অথবা এখানে কোনো কাস্টম ইমেজ বা দেখাচ্ছে এখানে যে কাস্টম ইমেজটা ইউজ করা হয়েছে বা এখানে যে ক্যালেন্ডারের যে সাইনটা ইউজ করা হয়েছে, এটা আসলে বসাতে হবে কিনা বা এটা উনি প্রোভাইড করবে কিনা, এটা কোয়েরি করে নেবেন বা তার কাছ থেকে জেনে নেবেন। তারপর দেখেন এই ফাইলটাতে, আচ্ছা এই যে সিলটা বসাইছে, এখানে কিন্তু তার নাম বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু লেখা আছে, এইটা উনি প্রোভাইড করবে কিনা, এটা তার কাছ থেকে শুনে নেবেন। তারপর দেখেন এই ফাইলটা, এগুলো তো ইজিলি কনভার্ট করতেই হবে। তারপর পরবর্তীতে যে বিষয়টা আছে দেখি একটু, এই যে ছকটা আছে বা দেখা যাচ্ছে যে এই যে পোর্শনটা আছে, এটা আসলে এডিট করতে হবে কিনা, কারণ এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বা উনি যদি এটার জন্য বেটার কোনো সলিউশন আপনাকে প্রোভাইড করে, বা আপনাদেরকে যদি এটার একটা বেটার ইমেজ যদি ওনার কাছে থাকে বা এই বিষয়টা কি, তাহলে আপনি এটা তার কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা, তার পরবর্তীতে আর কিছু তেমন নাই। আচ্ছা, পরবর্তীতে আস করার মতো কিছু নাই। তো আপনারা এই বিষয়গুলো যখন ফাইলটা যখন আপনাদেরকে হ্যান্ড ওভার করবে বা ফাইলটা যখন আপনাদেরকে বুঝে দিবে, তখন এই বিষয়গুলো ফাইলটা দেখে আপনি তার কাছ থেকে সুন্দরভাবে জেনে নেবেন। অর্থাৎ চেষ্টা করবেন একবার বা দুইবারে এই বিষয়টা কনফার্ম হয়ে তার কাছ থেকে জেনে নেওয়ার। কারণ আপনি যখন কাজ করতে যাবেন বা প্রথমেই যখন কাজটা বুঝে নিলেন না, বা দেখা যাচ্ছে যে এখানে হয়তো দেখা যাচ্ছে এই কাজটা দেখে বা প্রথম পেজটা দেখে আপনি বলছেন যে হ্যাঁ লোগোটা লাগবে, কিন্তু পরবর্তী পেজগুলোতে যখন কাজ করতে যাবেন বা 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন আবার কাজ করতেছেন, দেখবেন যে আপনার আরো কিছু জানার প্রয়োজন পড়তেছে। তখন আপনি ক্লায়েন্টকে আবার নক দিবেন, ক্লায়েন্টকে বিরক্ত করবেন বা ক্লায়েন্ট হয়তো ব্যস্ত থাকতে পারে, এরকম। তো প্রথমেই যে কাজটা আপনাদেরকে সুন্দরভাবে করতে হবে, ফাইলটা সুন্দরভাবে দেখে আপনার এখান থেকে কি কি জানার আছে, কি কি রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন, কি কি লোগো আপনার লাগতে পারে বা ক্লায়েন্ট আপনাকে সেগুলো প্রোভাইড করতে পারবে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনি তার কাছ থেকে প্রথম 2-3 মানে প্রথম যখন কাজ দিবেন তখনই আপনি তার কাছ থেকে সুন্দরভাবে এটা বুঝে নেবেন। কারণ দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পর তাকে নক করে বিরক্ত করা, এটা আসলে উচিত হবে না, বা দেখা যাচ্ছে যে তিনিও পছন্দ করবেন না, বা আপনার কাজের ক্ষেত্রে আপনার কাজের গতিটাকে অনেক কমাই দিবে। তো অবশ্যই যখন এই ধরনের কাজ আপনারা পাবেন বা কাজের জন্য যখন অ্যাপ্লাই করবেন বা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, তখন অবশ্যই কাজগুলো দেখে সুন্দরভাবে এই রিকোয়ারমেন্টগুলো বা দেখাচ্ছে কি কি প্রশ্ন আপনার থাকতে পারে বা কি কি পরিবর্তন করা লাগতে পারে, এই বিষয়গুলো সুন্দরভাবে জেনে নেবেন। এতে করে আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে, প্লাস আপনার ক্লায়েন্ট আপনার সাথে পরবর্তীতে কাজ করতে আগ্রহী হবে, এবং দেখাচ্ছে তাকে বিরক্ত না করার কারণে, বারবার প্রশ্ন না করার কারণে সে কিন্তু অ্যাজ এ স্যাটিসফাইড কাস্টমার আপনাকে রিভিউ দিবে, প্রচুর মানে ভালো ভালো রিভিউ বা দেখাচ্ছে 5 স্টার রেটিং আপনাকে দিবে। তো কাজ নেওয়ার আগে বা এই ধরনের কাজগুলো করার আগে অবশ্যই আপনাকে সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল রেখে
থেকে জেনে নিতে হবে। দেখাচ্ছে যে একটা ফাইলে শুধু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখালাম, এরকম কাজে যে আপনারা পাবেন এরকম না, এর থেকেও আরো অন্যান্য কাজ আপনারা পাইতে পারেন, বা বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ক্লায়েন্ট আপনাদেরকে দিতে পারে। তো কখনো দেখা যাচ্ছে যে হ্যান্ড রাইটিং, বা দেখা যাচ্ছে যে আরো দেখা যাচ্ছে যে কোনো নিউজ পেপার থেকে কাট পিস, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখা যাচ্ছে আপনার কেউ হয়তো ছবি তুলে আপনাকে পাঠাচ্ছে যে হ্যাঁ এইটা আমাকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে, বা দেখা যাচ্ছে যে এক্সেল ফাইলে কনভার্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যে আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই। আচ্ছা, এই যে ফাইলটা আছে এটা কিন্তু একটা ইমেজ ফাইল, দেখেন এটা একটা ইমেজ ফাইল এবং দেখা যাচ্ছে মোটামুটি ভালো রেজুলেশন আছে। তো এই ধরনের ইমেজ ফাইল কিন্তু আপনাদেরকে, বা জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফাইল কিন্তু আপনাদেরকে দিয়ে বলতে পারে যে আমাদেরকে এগুলো আপনি কনভার্ট করে দেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে টাইপ করা, এই টাইপ করার মধ্যে বেশ কিছু জায়গায় একটু সমস্যা আছে। তো এটা কনভার্ট করতে গিয়ে আমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, বা বিভিন্ন জায়গায় নতুন স্পেস চলে আসতে পারে, যে দেখেন এখানে স্পেস বেশি আছে, এখানে স্পেস বেশি আসে। তো দেখা যাচ্ছে যে এগুলো আসতে পারে, তো এগুলো আপনাদেরকে একটু ম্যানুয়ালি ফিক্স করে নিতে হবে। আচ্ছা, একটু আচ্ছা, এই ধরনের ইমেজ যখন, বা দেখা যাচ্ছে হ্যান্ড রাইটিং যখন স্ক্যান করবে, দেখেন এই যে পেজটাতে যে লেখা আছে, এই পেজটা কিন্তু এরকম মার্ক করা বা বর্ডার করা, বা আমরা কি বলি যে লাইন টানা পেজ। তো এখানে একটু প্রবলেম অ্যারাইজ হতে পারে, তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। আচ্ছা, তো এই দুটো ফাইল একটু আমরা কনভার্ট করে দেখবো যে আসলে এই দুটো ফাইল কনভার্ট হয় কিনা। আচ্ছা, দেখি আরো যদি কোনো ফাইল আমার কাছে থেকে থাকে আপনাদেরকে একটু আমি দেখাই। আচ্ছা, অনেক সময় কি হয় যে বিভিন্ন পত্রিকা বা দেখা যাচ্ছে নিউজ পেপার থেকে আপনাকে হয়তো এটাকে কালেক্ট করে হয়তো ক্লায়েন্ট আপনাকে দিতে পারে যে হ্যাঁ এই পত্রিকা থেকে বা এই জায়গা থেকে বা এই নিউজ পেপার থেকে আপনি হচ্ছে এই নিউজটা আমাকে একটু কনভার্ট করে দেন, এডিটেবল কনভার্ট করে দেন। আচ্ছা, দেখেন এই যে একটা নিউজ পেপারে যে দেখা যাচ্ছে নিউজ পেপার কাটা, বা দেখা যাচ্ছে যে নিউজ পেপার থেকে কেটে উনি আপনাকে একটা ছবি তুলে পাঠাইছে, যেটার ফন্টটাও একটু অন্যরকম বা এরকম অবস্থা। তো আপনারা কিন্তু চাইলে এরকম, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট কিন্তু চাইলে আপনার কাছ থেকে এরকম ফাইল দিয়ে কাজ করে নিতে পারে। আচ্ছা, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা, যে আপনারা কখন কোন ধরনের ফাইলের সাথে কাজ করছেন, বা কি ধরনের ফাইল আপনারা এডিট করতেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, মাহফুজার রহমান, আপনার সাথে আমাদের সাথে কেউ একজন জয়েন করেছিল আমাদের ক্লাসে। আপনি যেদিন জয়েন করেছিলেন আপনার সাথে আরেকজন জয়েন করেছিল, ওনার নামটা কি আপনার খেয়াল আছে? স্যার আবুল কালাম আজাদ প্লিজ। আচ্ছা আচ্ছা, আবুল কালাম আজাদ কি? আবুল কালাম আজাদ সম্ভবত 2 দিন আগে জয়েন করেছিলেন, তাই না? জি স্যার। তো আবুল কালাম আজাদ যদি ক্লাসে থেকে থাকেন একটু কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ আপনারা কিন্তু ক্লাসের ওয়ার্কগুলো কিন্তু সবাই জমা দিচ্ছেন না। তো যারা একটু লেটে আসছেন তাদের যদি পার্সোনালি কোনো হেল্প লাগে বা কোনো বিষয় যদি একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা সেখানে আমার কাছ থেকে ওটা বুঝে নিতে পারেন। পরবর্তীতে একটু সময় মানে বের করে দেখা যাচ্ছে আপনাদেরকে ওই বিষয়টা আমি একটু সাপোর্ট দিতে পারি, যেহেতু আপনারা একটু পরে আসছেন। তারপর হচ্ছে উম্মে আয়েশা সিদ্দিকা, বা আজকে নতুন যিনি আসলেন ক্লাসে, উনিও কিন্তু আমার কাছ থেকে একটু এই বিষয়গুলো হেল্প নিতে পারেন, সমস্যা নাই। আপনারা পরবর্তীতে একটু কন্ট্যাক্ট করে নেবেন, কারণ প্রিভিয়াস বিষয় একটু যদি স্যার দেখতেন যে আমি সাবমিট করলাম তো স্যার দুইটা। জি জি, সাবমিট হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখে নেব যখন ক্লাস শেষে লাস্টের 30 মিনিট আমরা এই কাজটাই করি, যে ক্লাস ওয়ার্ক যেগুলো দিলাম ওগুলো চেক করি এবং দেখা যাচ্ছে যে কোথায় কি প্রবলেম অ্যারাইজ হলো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। ঠিক আছে, তখন দেখে নেব। আচ্ছা, তো যে দুইটা ফাইল আপনাদেরকে দেখালাম সেই দুইটা ফাইল হচ্ছে একটু আমরা এখন কনভার্ট করে দেখবো যে হ্যাঁ এই দুটো আসলে কনভার্ট করা যায় কিনা, বা কনভার্ট করলে কি রকম হয়। তো পিডিএফটাকে আমরা কনভার্ট করার জন্য যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম, নরমালি সেই পদ্ধতিটা দিয়ে আমরা কাজ করব। জাস্ট আমাদের গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যাওয়ার পর ওই ফটোগুলো বা দেখাচ্ছে যে ইমেজ ফাইলগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, ওই ফাইলগুলো আমরা এখানে আপলোড করব। ফাইল আপলোড,
বেশ কয়েকটা ফাইল একটু কনভার্ট করে দেখব। এটা একটা হ্যান্ড রাইটিংটা। আচ্ছা, এই তিনটা একটু কাজ করে দেখি যে আমাদের এখান থেকে কিভাবে কি কনভার্ট করার পর কি রকম কোয়ালিটি আসে, এবং দেখাচ্ছে যে এখান থেকে আমরা কি ধরনের আচ্ছা কনভার্ট করার পর আমরা কি ধরনের এখান থেকে পাইতে পারি আর কি, বা আমাদের কনভার্ট করার পর ফাইলটা কি রকম দেখাবে। আচ্ছা, ফাইল তিনটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে ফাইলটা ধরেন এটা একটা, যদি জাস্ট সিম্পলি রাইট ক্লিক করা হোক, দেখি কি রকম অপশন আসে বা কি রকম রেজাল্ট আমরা এখান থেকে পাই। যে ওপেন উইথ গুগল ডক্স। দেখেন যে ইমেজ ফাইলটাকে আমরা কনভার্ট করতেছি, ওইটা একটু একটু সময় নেবে, ইমেজটা লোড নিচ্ছে। দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে যে ইমেজটাও চলে আসছে, প্লাস এখান থেকে যে টেক্সটটা আছে এই টেক্সটটাও কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের জন্য কিন্তু বিষয়টা আরো অনেক সুবিধাজনক হয়ে গেল, যে এখান থেকে আমরা এখানে ম্যাচ করে দেখব যে এ ভিলেজ অফ কি মরমনস। দেখেন এ ভিলেজ অফ মরমনস, বা আপনারা এইভাবে এটাকে একদম সুন্দরভাবে ম্যাচ করে দেখবেন যে এইটা এবং এইটা সেম আছে কিনা। তো আপনাদেরকে যদি এরকম নিউজ পেপার থেকে যদি কোনো ছবি তুলে দেয় বা দেখা যাচ্ছে যে তো সেখানে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু এটা আরো ভালোভাবে কম্পেয়ার করে বা দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের এখানে সবগুলো ওয়ার্ড ঠিক আছে কিনা বা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, কোনো মিসস্পেলিং আছে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, তো এটা আপনাদের জন্য একটু সুবিধাজনক হয়ে গেল। তো এখন আরেকটা বিষয় যেটা দেখবো, যে অন্য একটা যে ফাইল আমরা হচ্ছে আপলোড করলাম যেটা হচ্ছে হ্যান্ড রাইটিং, ওইটা আসলে কেমন ভাবে কাজ করে বা ওখানে কি প্রবলেম হতে পারে একটু দেখি। আর যদি প্রবলেম না হয় তাহলে তো ভালোই। আচ্ছা, ওটা সম্ভবত আপলোড কোথাও একটা হয়েছে, একবার একটু দেখি। আচ্ছা, এক সেকেন্ড। পিডিএফ ফাইল যদি ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করে, তো সেই পিডিএফ ফাইলটাকে আমরা কিভাবে ওয়ার্ড ডকুমেন্ট বা দেখাচ্ছে যে এডিটেবল ডকুমেন্টে আমরা কিভাবে কনভার্ট করব, এটা আমরা প্রথমেই দেখলাম। তো তারপরে যে বিষয়টা দেখলাম যে আমাদেরকে যদি ইমেজ প্রোভাইড করে, তো ইমেজগুলো থেকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি এই বিষয়টা দেখছিলাম। তো চলেন একটু দেখি। তো একটা ইমেজ বা দেখা যাচ্ছে একটা নিউজ পেপার থেকে কেটে নেওয়া একটা ইমেজ বা দেখা যাচ্ছে একটা ইমেজ তোলা একটা ইমেজ, যেটা আমরা কনভার্ট করে আপনাদেরকে দেখাইছিলাম যে দেখেন এই যে ইমেজটা, এবং এইটাকে সিম্পলি আমাদেরকে হচ্ছে গুগল ডক্স এর মাধ্যমে আমরা যখন কনভার্ট করলাম তখন আমাদেরকে কি দেখাচ্ছে। এবং এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে ইমেজটা থাকতেছে এবং এখানে টেক্সটটা থাকতেছে। তো আপনারা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কম্পেয়ার করতে বা দেখা যাচ্ছে যে দুইটা সব মানে ফাইল ঠিক আছে কিনা, বা যে ফাইলটা আপনাকে দিছে সেটা থেকে যে টেক্সটটা জেনারেট হয়েছে এটা আসলে ঠিক আছে কিনা, এটা আপনারা জাস্ট দেখবেন। এখান থেকে হচ্ছে মিলাই নেবেন যে হ্যাঁ সবকিছু কোনো মিসস্পেলিং আছে কিনা বা কোনো ওয়ার্ড এখানে মিসিং আছে কিনা, এগুলো দেখার পর জাস্ট এটাকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে এটা আপনি ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। তো আমি জাস্ট এখানে ছোট একটা ইমেজ ইউজ করছি, তো আপনারা এখানে আরো বড় ইমেজ এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছিলাম যে হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, যে আমরা যখন হ্যান্ড রাইটিং যখন আমরা স্ক্রিনটা শেয়ার করলে বেটার হয় আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় না তাই না? জি। আচ্ছা, আমি দেখাচ্ছি, সরি আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। এখন আশা করি দেখা যাচ্ছে তাই না?
জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখেন আমরা এই ফাইলটা আপলোড করেছিলাম, যে ফাইলটা হচ্ছে হ্যান্ড রাইটিং বা দেখা যাচ্ছে কেউ হাতে লিখে আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিছে। তো এটা দেখি যে সেম প্রসেসে কাজ করে কিনা, বা আমরা এই প্রসিডিউরটাকে ফলো করে আমরা এটাকে কনভার্ট করতে পারি কিনা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, বা এখান থেকে কি ধরনের এরর আসতে পারে বা কি রকম অ্যাকুরেসি আমরা পাই এটা একটু দেখি। জাস্ট সিম্পলি গুগল ডক্স। আচ্ছা, একটু সময় নেবে এটা লোড হতে। আচ্ছা, এক্ষেত্রে কিছু বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের ইমেজের ফাইল মানে সাইজটা যত বেশি বড় হবে, বা দেখাচ্ছে আপনাদের ইমেজের রেজুলেশন যত সুন্দর হবে, বা হ্যান্ড রাইটিং যত ভালো ক্লিয়ার হবে, তত কিন্তু এখান থেকে আপনারা মানে বেটার আউটপুট পাবেন। অর্থাৎ এই যে টেক্সটগুলো যেগুলো আসছে বা দেখা যাচ্ছে যে এগুলো আপনারা হচ্ছে মানে কনভার্ট করার পর একদম বেশি অ্যাকুরেট পাবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে যে বিষয়টা খেয়াল করতেছি যে আমরা অবশ্যই আমাদেরকে যে ফাইলটা প্রোভাইড করা হয়েছে এটার সাথে এটা ম্যাচ করে দেখব, এবং এটা বুঝতে পারলাম যে হ্যান্ড রাইটিং এবং দেখাচ্ছে যে ইমেজ কোয়ালিটি যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাইটিং থেকেও কিন্তু এখানে টেক্সটে পরিবর্তন করতে পারি, বা দেখাচ্ছে এডিটেবল টেক্সটে কনভার্ট করতে পারি। কি বলা আছে দ্য ওয়ার্ল্ড বিটুইন দ্য কেপ অফ গুড। আচ্ছা, দেখি প্রথম লাইনে ঠিক আছে কিনা। দ্য ওয়ার্ল্ড বিটুইন দ্য কেপ অফ অফ গুড হোপ। আচ্ছা, কেপ অফ গুড হোপ। দেখেন এইভাবে আপনারা পুরোটাকে ম্যাচ করবেন বা পুরোটাকে একটু রিভিশন করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, কোথাও কোনো ওয়ার্ড মিস্টেক হয়েছে কিনা, বা কোনো ওয়ার্ড এখান থেকে বাদ পড়ে গেছে কিনা। বা দেখা যাচ্ছে অনেক সময় যেটা হয় যে হাতের লেখা যদি এখানে খারাপ হয়, বা দেখা যাচ্ছে কোনো কোথাও হয়তো বাঁকা হয়ে গেছে বা ছবিটা হয়তো ঠিকভাবে আসে নাই, সেক্ষেত্রে হয়তো অ্যাকুরেসিটা একটু কম আসতে পারে। তবে এইভাবে কাজ করাটা আপনাদের জন্য অনেক মানে ইজিলি হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে অনেক কম সময়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো এটা করার পর আপনারা যেটা করবেন যে ম্যানুয়ালি চেক করবেন যে কোথাও যেন কোনো ভুল না থাকে। আচ্ছা, তো এটা একটা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে, বা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে গুগল ড্রাইভকে ইউজ করে এবং মাইক্রোসফট না, গুগল ডক যেটা বা গুগল ডকুমেন্ট ইউজ করে আপনারা অতি সহজেই এই ধরনের পিডিএফ ফাইল, তারপর হচ্ছে এক্সেল ফাইল, বা দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইল, অথবা দেখা যাচ্ছে ইমেজ থেকে বা হ্যান্ড রাইটিং কিন্তু আপনারা এখান থেকে সহজেই কনভার্ট করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। আচ্ছা, তো এই ধরনের কাজগুলো আপনারা আরো বেশি প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন যে ইমেজের কোয়ালিটি যখন খারাপ হবে, বা দেখা যাচ্ছে যে হ্যান্ড রাইটিং স্যার যখন স্যার নিচে বড় লেখা কেন? আচ্ছা, এটা সামহাও আসছে, এটা আপনারা একটু চেক করে নেবেন। এটা বড় ছোট আসলে তো প্রবলেম নাই, আপনারা এটাকে দেখাচ্ছে একই ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা ফন্টের সাইজ ঠিক করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা যেটুকু আপনাদের এখানে আছে বা আপনাদের এই ডকুমেন্টটাতে যে পরিমাণ টেক্সট আছে সেইটুকুই এখানে রাখার চেষ্টা করবেন, এবং সেটার ফরম্যাট, তারপর ফন্ট সাইজ, তারপর দেখা যাচ্ছে ফন্টগুলো একই রকম রাখার চেষ্টা করবেন। তো যেহেতু আমাদের এই ইমেজটাকে স্ক্যান করে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডে কনভার্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিছু মিস্টেক হয়ে যেতেই পারে, যেমন কিছু ওয়ার্ড হয়তো মিসিং হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড অন্য একটা ওয়ার্ডে পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে চেক করে দেখতে হবে। আপনারা এখানে পড়ে দেখবেন এবং দেখা যাচ্ছে এখানে একটু চেক করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ব্যাস, তারপর হচ্ছে আপনাদের এটা অ্যালাইনমেন্ট ঠিক করবেন, বা কালার যদি ঠিক করা লাগে, ফন্ট যদি ঠিক করা লাগে, এগুলো করে আপনারা আপনাদের ক্লায়েন্টকে সুন্দরভাবে এগুলো জমা দিতে পারেন। স্যার যখন জমা দিব তখন কি ওই যে উপরের যেটা মানে হ্যান্ড রাইটিংটা ওটা ডিলিট করে দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, এটা ডিলিট করে দেবেন, এটা দেওয়ার দরকার নেই। এটা জাস্ট আপনারা যখন চেক করবেন আপনাদের চেক করার সুবিধার্থে
এটা উপরে আছে, আর জাস্ট এখান থেকে দেখতেছেন আর নিচে থেকে টেক্সটটা দেখতেছেন, দেখে এভাবে মিলাবেন, এটা আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, এটা অবশ্যই ডিলিট করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। স্যার জি। বায়ার কি যদি এভাবে বলে যে আমার ইমেজটাতে যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টে দিতে হবে, অ্যাকচুয়ালি আমি ফ্রন্ট ওইভাবে চিনি না, আচ্ছা, ওই সেই ফন্টটা ক্ষেত্রে আপনি আমি কি করতে আপনি পারি? ওইভাবে চেনেন না, তো ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফন্টটা জেনে নেবেন যে আপনার কি এক্স্যাক্টলি এই ফন্টটাই লাগবে কিনা। তো যদি ওই ফন্টটাই লাগে, তো আপনি অবশ্যই তাকে বলবেন যে তাহলে ফন্টের নামটা আমাকে প্রোভাইড করেন। তো উনি যদি ফন্টের নামটা প্রোভাইড করতে না পারে, আর যদি সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা যাচ্ছে প্রিমিয়াম ফন্ট হয়, অর্থাৎ যে ফন্টগুলো অনেক সময় জি, বিভিন্ন ডকুমেন্টে এরকম। ইউজ করা হয়, তো ওই ফন্টগুলো অনেক সময় প্রিমিয়াম হয়, তো আপনি দেখা যাচ্ছে এখানে $5 একটা সার্ভিস সেল করতেছেন, তো সেখানে তো আসলে প্রিমিয়াম ফন্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বা আপনি তো তাকে ম্যানেজ করে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে উনি যদি প্রিমিয়াম ফন্টটা আপনাকে প্রোভাইড করে বা দেখা যাচ্ছে যে আপনাকে দিতে পারে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে ওটা কোয়েরি করে জেনে নেবেন যে এক্স্যাক্টলি ফন্ট কি এটাই হতে হবে কিনা, বা আমি শুধু হচ্ছে যে কোনো অন্য একটা ফন্টে দিলে হবে কিনা, বা সিমিলার বা দেখা যাচ্ছে দেখতে কাছাকাছি এরকম কোনো ফন্টে আপনাকে দিলে হবে কিনা, এটাই আপনি তার কাছ থেকে শুনে নেবেন। কারণ আমাদের সার্ভিসটা এখানে অনেক চিপ রেটে সেল হবে, বা দেখা যাচ্ছে $5 $10 সার্ভিসগুলো যে আপনি কাজ করবেন, সেখানে আসলে প্রিমিয়াম কিছু ইউজ করার মতো সুযোগ নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এ বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই। তো যারা কাজগুলো সাবমিট করেন নাই তাদেরকে আবার একটু বলি যে কাজগুলোতে কিন্তু আপনাদের কিছু পার্শিয়াল মার্ক থাকতে পারে, বা পার্শিয়াল মার্ক কিন্তু এখানে আছে। তো কাজগুলো অবশ্যই আপনারা নির্ধারিত সময়ে সাবমিট করবেন, এবং যারা নির্ধারিত সময়ের পরে সাবমিট করবেন অবশ্যই তারা কিছু মার্ক এখান থেকে কম পাবেন, কারণ এটাই নিয়ম। যারা কষ্ট করে সময়ের কাজ সময়ই করতেছে তাদেরকে মার্ক দেওয়াটা বা দেখা যাচ্ছে যে সঠিক মূল্যায়ন করাটা, এটা আমারও দায়িত্ব। স্যার পরীক্ষা যে হবে, তা পরীক্ষাটা কিভাবে হবে আমাদের? আচ্ছা, সেটা যখন পরীক্ষা আসবে বিস্তারিত বলে দেবো, সমস্যা নাই। আপনাদের 25টা ক্লাস অর্থাৎ 100 ঘন্টা মানে কমপ্লিট করার পর আপনাদেরকে ওই পরীক্ষাটা নেওয়া হবে। আর আমি যতদূর জানি বা আমি যতটুকু চেষ্টা করব যে আপনাদের পরীক্ষাটা আপনাদের ক্লাসে যেটুকু শেখাইছি বা ক্লাসে যে যে টপিকগুলো আমরা শেখাচ্ছি এগুলোর উপর থেকে আপনাদের পরীক্ষাতে কোশ্চেনটা আসবে। এটা কি মাল্টিপল চয়েস হবে? হ্যাঁ, হতে পারে। ওকে স্যার। ঠিক আছে। স্যার এখানে ওই যে 9 টার্নড ইন আর 31 অ্যাসাইন্ড, এটার মানে বুঝি নাই স্যার। 31 অ্যাসাইন বলতে আমি অ্যাসাইনমেন্টটা 30 মানে সবাইকে অ্যাসাইন করেছিলাম, তার মধ্যে 9 জন অ্যাসাইনমেন্টে জমা দিছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আহসান হাবিব। আচ্ছা, প্রিন্টারেস্টে লগ ইন করতে কার কার জানি প্রবলেম হইতে বললেন? স্যার আমার হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে কি অবস্থা? আমারও এরকম হয়েছিল হ্যাঁ, স্যার, আমারও হয়েছিল, প্রিন্টারেস্টে তখন লগ হচ্ছে ইন করতে পারি হয়ে না। গেছে। হয়েছে কিন্তু ফোনে হচ্ছে না এখনো। আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় নেটওয়ার্কের কারণে বা ডিভাইস প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা, ব্লুম ডিজিটাল প্ল্যানার্স বেস্ট বোর্ড। আচ্ছা, ব্লুম ডিজিটাল প্ল্যানার ফর ফলোইং। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু ফলো করতে হয়, হ্যাঁ, এখানে আপনারা ফলো করবেন। স্যার আমি আমার প্রিন্টারেস্টটা স্যার ইয়াতে দিছি, ইনবক্সে আর কি। আচ্ছা, ইনবক্সে বা চ্যাট বক্সে দিলে বিষয়টা কি হয় যে আমি তো যখন মার্কগুলো কালেক্ট করবো বা মার্কগুলো যখন লিখবো তখন তো আর আমি ওখানে খুঁজে পাবো না, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপাতত আপনার এটা আমি দেখে স্যার দিচ্ছি। আমি স্যার জি স্যার।
আমি স্যার গ্রামে আসছি তো স্যার, ল্যাপটপ নিয়েছি বাট চার্জার নিয়ে আসি না, এই জন্য প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে আমি লিঙ্কগুলো, স্যার ব্যাক করবো স্যার শনিবারে। ঠিক আছে, লিঙ্কগুলো একদম সঠিক জায়গায় বা যে অ্যাসাইনমেন্টের যে লিঙ্ক সেখানে পোস্ট করে দিবেন পরবর্তীতে, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে। দেখেন আহসান হাবিব কিন্তু সুন্দরভাবে তার প্রোফাইলটাকে সাজাইছে এবং দেখেন পিন করছে এখানে। তো পিন করে আপনাদেরকে পিন করার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে বলছিলাম বা আপনাদেরকে উল্লেখ করে বলেছিলাম যে আপনারা এত সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করবেন। ক্যানভাতে গেলে আপনারা এরকম টেমপ্লেট কিন্তু পাবেন অবশ্যই। আচ্ছা, তারপর যে বিষয়টা বলছিলাম যে এমনভাবে ডিজাইন করবেন যাতে ইমেজটাতেই সব ধরনের ডিটেলস বেশিরভাগ পাওয়া যায়। বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং নামে হচ্ছে কিছু, মানে উনি একটা আর্টিকেল বা এরকম কিছু লেখার চেষ্টা করছেন। আচ্ছা, ঠিক আছে, লোগোটাও সুন্দর হয়েছে। ঠিক আছে, পিনটাও অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। আসলে পিন্টারেস্টের যে ইন্টারফেসটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর। মানে এখানে সবকিছুকে অনেক সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয় এবং কালার, সকল ইমেজগুলো দেখবেন কালারফুল, অনেক সুন্দর। তো আপনারা পিন্টারেস্টটাকে মানে মার্কেটিং এর যখন দেখা যাচ্ছে চকচকে বা দেখা যাচ্ছে যে কোনো মানে আকর্ষণীয় প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যখন পিন্টারেস্টে মার্কেটিং করবেন সেটা আরো বেশি মানে দেখা যাচ্ছে সবার কাছে জনপ্রিয় হবে বা মার্কেটিং এর কারণে দেখা যাচ্ছে ওটা দেখতে আরো অনেক ভালো লাগবে, সবাই ওখানে আকৃষ্ট হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দেখেন আওতান হাবিব কিন্তু সুন্দরভাবে প্রোফাইলটা ক্রিয়েট করেছে। এখানে কিন্তু দেখেন এই যে পিন করেছে, তারপর হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করেছে। তো এবং এখানে সে অবশ্যই সুন্দরভাবে কিছু বিষয় লিখেছে, হ্যাশট্যাগ ইউজ করেছে। যাক, আওতান হাবিবের প্রোফাইলটা এবং পিনগুলো অনেক সুন্দর হয়েছে। স্যার ধনঞ্জয় সেন অবশ্য ক্লাসে নাই সম্ভবত। আচ্ছা, বেস্ট কেবল কোম্পানি। আচ্ছা, উনি হয়তো এই সম্পর্কে রিলেট করেন বা দেখা যাচ্ছে যে এই সম্পর্কে হয়তো ওনার বিজনেস আছে বা দেখা যাচ্ছে ওনার আইডিয়া আছে, তো উনি এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করেছে। আচ্ছা, একটা বোর্ড ক্রিয়েট করেছে ফুড এবং আরেকটা হচ্ছে কি বেস্ট কেবল কোম্পানি। আচ্ছা, একটা পিন করেছে, একটু দেখি কি পিন করেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ধনঞ্জয়ের কাজটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনারা প্রতিদিন আপনাদের প্রোফাইলে কিছু কিছু আপডেট এখানে পোস্ট করতে থাকবেন। এতে করে আপনাদের প্রোফাইলটা গ্রো হবে বা দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এনগেজমেন্ট বাড়বে। প্লাস আপনারা যেটারই প্রচার করেন না কেন সেটা দেখা যাচ্ছে যে প্রচার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, জ্যোতির্ময়। আচ্ছা, ফটোগ্রাফির জন্য, আচ্ছা ঠিক আছে। ওনার ওয়েবসাইটটা অ্যাড করেছে এখানে। আচ্ছা, আপনি একটা পোস্ট এখানে অ্যাড করেছেন। তো আপনার blogger.com এর যে সাইটের যে লিংকটা আছে বা দেখাচ্ছে যে এদিকে আপনার এই যে ব্লগার সাইট যেটা আছে, ব্লগ সাইট, স্যার এই এই সাইটটার হচ্ছে আপনি ইউআরএল দিয়ে দিবেন। এখানে একটা পোস্টের ইউআরএল কেন দিচ্ছেন? স্যার ওটাই মানে চেষ্টা করছিলাম বাট পারি নাই। ওটা পোস্টার না হলে ইয়ার শুধু খালি আহ, ইয়াটা ওয়েবসাইটটা আসতেছে কিন্তু আমার পেজে। ঠিক আছে, আমি আমার ব্লগারে চলে গেছি।
জি স্যার, ওইটা শুধু নিলে স্যার ওইটুকু আসতেছে, আর পোস্টটা সহ নিলে আমার পোস্টে চলে যাচ্ছে, প্রোফাইলে চলে যাচ্ছে, ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার বিজনেস সম্পর্কে কিছু ডিটেলস এখানে লিখছেন। এখানে কিছু বোর্ড আপনি অ্যাড করতে পারেন, যেমন ধরেন ওয়েডিং, তারপর হচ্ছে মডেলিং, হ্যাঁ এখানে তো দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, তো ওয়েডিং ফটোগ্রাফি, ঠিক আছে। স্যার হ্যাশট্যাগ গুলো কি কাজ করবে এখানে? হ্যাশট্যাগ গুলো হ্যাঁ কাজ করার কথা। আচ্ছা ঠিক আছে, আপনার নিজের প্রমোশন বা দেখা যাচ্ছে আপনার বিজনেস বা আপনার ফটোগ্রাফি বা দেখা যাচ্ছে আপনার যে প্যাশন গুলো আছে এগুলো প্রমোট করার জন্য আপনি এখানে করতে পারেন। দেখেন আপনাদেরকে বারবারই যে বিষয়টা বলতেছি, এটার ইন্টারফেসটা অনেক সুন্দর এবং এখানে দেখা যাচ্ছে যে সবকিছু দেখতে গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশনটা আছে এটা অনেক বেটার। ঠিক আছে, জ্যোতির্ময় একটু মিউট করেন, হ্যাঁ সাউন্ড আসে। আচ্ছা, মাহফুজার রহমান অনেকগুলো ফলোইং করতেছেন, অনেকগুলো ফলোয়ার ওনার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন উনি কিন্তু ওনার নিজের অলরেডি যে কাজগুলো আছে এগুলো কিন্তু এখানে প্রমোট করা অলরেডি শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, একদম কাজের কথাই চলে আসছে মাহফুজার রহমান, এটা অনেক ভালো। ঠিক আছে, আপনি যে কাজের জন্য এটা করছেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে আপনারা কিন্তু এখানে ডিরেক্ট লিংক শেয়ার করতে পারেন। পিন্টারেস্টে এই সুবিধাটা আছে, বা পিন্টারেস্ট অথরিটি আপনাকে বলে যে আপনারা এখানে ডিরেক্ট লিংক শেয়ার করতে পারেন। তো অন্যান্য সাইটগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে ডিরেক্ট লিংক শেয়ার করতে একটু প্রবলেম হয়, তো এটা হচ্ছে পিন্টারেস্টের একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আপনারা যদি কোরা.কমে যান, কোরা.কমে যে আপনারা যদি লিংক পোস্ট করেন ডিরেক্ট, আপনাকে কোনো পোস্টই করতে দিবে না, যে তুমি এখানে ডিরেক্ট লিংক পোস্ট করতে পারবে না, এরকম কিছু অপশন আছে। তো আর ইন্টারেস্টে আমরা ডিরেক্ট লিঙ্কগুলো শেয়ার করে আমাদের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাফিলিয়েট করতে আমাদের অনেক সুবিধা হয়। সাজ্জাদ আলী আছেন ক্লাসে? সাজ্জাদ আলী, ওয়ান ফলোইং ওয়ান ফলোয়ার্স, আচ্ছা। ফুড হাবস বেস্ট ফুড, ফুড মেনু, এখানে আরো ডিটেলস কিছু যদি থাকে সেগুলো অ্যাড করবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে বা আপনার যদি রেস্টুরেন্টে যদি কোনো পেজ থাকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যেগুলো আছে ওগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর ক্যানভা থেকে যখন আপনারা ডিজাইন করবেন সেখানে আপনারা প্রচুর ফ্রি টেমপ্লেট পাবেন, তো ওগুলো দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, ওগুলো আপনারা নিয়ে আপনাদের এখানে আপনারা ডিজাইন করে এগুলো পোস্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভালো আছে তো। স্যার, জি, ক্যানভা ছাড়া কেউ যদি অন্য কোথাও থেকে হচ্ছে ইমেজ নিয়ে তৈরি করতে চায় তাহলে কি স্যার কোনো সমস্যা হবে? করতে পারেন। এক্ষেত্রে সাইজের বিষয়টা আর কি কেমন কি হবে?
এটা আপনি পোস্ট করতে পারেন, আর সাইজটা একটু দেখে নেবেন যে আমাদের পিন যেটা আমরা করব, এই পিনের যে কাস্টম সাইজ আছে এটা আপনারা দেখে এভাবে বানাতে। শুধু যে ক্যানভা আছে তা কিন্তু না, ক্যানভা ছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা ফটো এডিট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ওখান থেকে আপনার ভিডিও কন্টেন্টও ক্রিয়েট করে নিতে পারেন ফ্রিতে। আচ্ছা, একটা সময় ছিল এরকম, যখন নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন আসে তখন দেখবেন যে অনেকেই ফ্রেন্ডরা শেয়ার করতো যে আচ্ছা বন্ধু ওই যে ফটো এডিটিং অ্যাপসটা একটু দাও তো, বা দেখাচ্ছে যে এই ফটো এডিটিং অ্যাপসটা একটু দিত এরকম, বা ওই ফিল্টারটা একটু দিত, এরকম কিন্তু অনেক শেয়ার হতো, তাই না? তো তখন ডেস্কটপগুলোতেও এরকম প্রচুর এই যে ফটো এডিটিং সফটওয়্যার এগুলো কিন্তু ইউজ করা হতো। আর এখন যত আমরা মানে মডার্ন হচ্ছি, বা দেখাচ্ছে যত সিস্টেমগুলো যত আপডেট হচ্ছে, এখন দেখেন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করতেছি না, জাস্ট একটা ওয়েবসাইটে যাচ্ছি canva.com, ওখানে গিয়ে দেখাচ্ছে ওখান থেকে প্রচুর ডিজাইন পাচ্ছি। তো দেখাচ্ছে এরকম অনেক ডিজাইন অলরেডি অনেক ওয়েবসাইটে আছে। তো আপনারা সেই ওয়েবসাইটগুলো সার্চ দিবেন যে অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইট বা এরকম কিছু লিখে সার্চ দিবেন। তো ওখানে সার্চ দিলে আপনারা আরো অনেক কিছু পাবেন। আর যাদের ফটোশপের বেসিক ধারণা আছে বা ভালো ধারণা আছে তারা ফটোশপ ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তানজিল আলম দুইটা অ্যাটাচমেন্ট পাঠাইছে, একটা সম্ভবত টুইটার, একটা প্রিন্টারেস্ট, দেখি। আচ্ছা, তানজিল আলম দুইটাই প্রিন্টারেস্টেরই পাঠাইছে, কিন্তু একটা পাঠাইছে pinterest.com, একটা পাঠাইছে তার প্রোফাইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দুইটা বোর্ড ক্রিয়েট করা আছে, একটা বোর্ডে 6টা পিন, একটা বোর্ডে একটা পিন মাত্র। ঠিক আছে। আচ্ছা, রোকসানা রুকু কি ক্রিয়েট করছে একটু দেখি। গ্লোবাল ডিজিটাল মার্কেটিং মিডিয়া, 1 ফলোয়ার 10 ফলোইং। আচ্ছা ঠিক আছে, পিন বোর্ড ক্রিয়েট স্যার আমার করেছে। কিছু প্রশ্ন আছে। জি বলেন। স্যার আমি যখন হচ্ছে পিন ক্রিয়েট করতে গেছি তখন আমার হচ্ছে স্যার একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে কি যে আমি মানে যে ইমেজগুলো নিয়েছি এগুলো হচ্ছে ক্যানভা থেকে নেইনি, আমি নর্মালি হচ্ছে ইমেজগুলো কালেক্ট করছি। এখন প্রবলেম হয়েছে আমার ওই সাইজে, কিন্তু ওখানে এডিটের একটা অপশন ছিল ইমেজ এডিটিং এর, ওখানে দেখা গেছে যে হচ্ছে এডিটিং এ যে সাইজ সিলেক্টের একটা বিষয় ছিল, আমি ওখান থেকে সাইজ সিলেক্ট করে ওই ইমেজটা ওখান থেকে এডিট করে দিয়েছি। তারপরে নিচে হচ্ছে ইউআরএল এর একটা অপশন ছিল, আমি এটা বুঝিনি যে এটা কিসের ইউআরএল দিতে হবে। আর ওই যে যেখানে হচ্ছে সাইজ আমি এডিট করে দিছি ওখান থেকে কি সাইজ আসলে এডিট করে দিতে হয় নাকি কেমন কি? আমি তো দেখছি অপশন খুঁজে খুঁজে বের করছি, ওইটা পাইছি ওইভাবে দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নাই, এখানে আসলে আপনি বিভিন্ন সাইজের ইমেজগুলোকে আপনি এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনার যে সবগুলো ইমেজের সাইজ যে একই রকম দেখায়, যে আমাকে এখানে কন্টিনিউ করতে বলতেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো এখানে দেখবেন যে আপনাদের এখানে বিভিন্ন সাইজের, এই দেখেন লার্জ, এক্সেল, বা দেখাচ্ছে যে এরকম মিডিয়াম, এরকম সাইজের ছবিগুলো কিন্তু পোস্ট করার একটা অপশন আছে। দেখেন এই ছবিটা আপনার কত মানে লং দেখাচ্ছে, এবার দেখাচ্ছে অনেক ফুল সাইজটা এখানে দেখাচ্ছে। আবার দেখেন এই পাশে যে ইমেজটা আছে এটা হয়তো ক্রপ করে দেখাচ্ছে, বা তারপর এটা যেটা আছে এটা হয়তো মিডল সাইজ বা দেখাচ্ছে মিডিয়াম সাইজে দেখাচ্ছে। তো এরকম আপনারা সাইজ নির্ধারণ করে দেখাতে পারেন, সমস্যা নেই। আর যেখানে স্যার এই যে জি এই যে স্যার আমি দুইটা হচ্ছে পিন ক্রিয়েট করছি, এই প্রথমের দুইটা পিন্টারেস্ট আর হচ্ছে টপ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই দুইটাতে স্যার, এই দুইটাতে হচ্ছে স্যার ইউআরএল এর নিচে একটা অপশন ছিল ইউআরএল, যদিও বা আমি কোনো ইউআরএল দিই নাই, সেভ হয়েছে, কিন্তু ওইটা কিসের ইউআরএল দিতে হয় ওখানে? আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনি যদি, আপনাদেরকে প্রথম দিনেও সম্ভবত বলেছিলাম যে লিঙ্কডইনে হচ্ছে, সরি লিঙ্কডইন না, পিন্টারেস্টে সরাসরি এখানে লিঙ্ক শেয়ার করা যায়। তো ওখানে নিচে যে ইউআরএলটা ছিল ওটা হচ্ছে আপনি যদি ওখানে নতুন কোনো ইউআরএল অ্যাড করতে চান, বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের আপনি ব্র্যান্ডিং করতেছেন বা যে সম্পর্কে পোস্টটা দিছেন এটা যদি কোনো ইউআরএল যদি থাকে, বা দেখা যাচ্ছে আপনি হয়তো
আপনার ফাইবার গিগটা এখানে পোস্ট করতে চাচ্ছেন, তো ওখানে আপনার ফাইবার গিগের ইউআরএল বা এই ধরনের ইউআরএল গুলো আপনি ইউজ করতে পারেন। আবার মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয় যে অনেকেই হয়তো একটা প্রোডাক্টের স্যাম্পল বা দেখা যায় এই যে আপনি এখানে যে পোস্ট করেছেন যে টপ ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের কিছু একটা টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা যে আপনি পোস্ট করেছেন এবং এরপর দেখা যাচ্ছে যে এখানে একটা ব্লগের লিংক আপনি দিয়ে দিলেন, বা যে ব্লগে আপনি এই টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে লিখেছেন এরকম একটা ব্লগের লিংক বা দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের লিংক আপনি ওখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, তো নরমালি ঠিক আছে স্যার। আচ্ছা, নরমালি প্রোডাক্টের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রোডাক্টের স্যাম্পল হিসেবে দেওয়া হয় এবং সেটা সম্পর্কে কিছু লেখা হয় এবং ইউআরএল এ হচ্ছে দেখা যাচ্ছে ওয়েবসাইট বা ওই প্রোডাক্ট লিস্টার ইউআরএলটা দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে ফর ভিউ মোর বা দেখা যাচ্ছে ফর মোর প্রোডাক্টস ভিজিট আওয়ার ইউআরএল, এরকম ভাবে ওখানে বলে দেওয়া হয়। বুঝতে পারছেন বিষয়টা এখন? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক। আচ্ছা সোহেল রানা, দেখি কি অবস্থা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে লিংকটা দিছেন সম্ভবত এটা হচ্ছে আপনার, আপনি যে লিংকটা দিছেন এটা আপনার একটা বোর্ডের লিংক আপনি আমাকে পাঠাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইলের লিংক। এই যে দেখেন 1 ফলোয়ার এন্ড 11 ফলোইং। আচ্ছা এটা হচ্ছে আপনার প্রোফাইল লিংক, আমি আসলে এই লিংকটা চাইছিলাম। আচ্ছা এখানে আপনার ওই গত দিনের যে বোর্ডটা ক্রিয়েট করে ওই বোর্ডটা আছে, ওখানে সম্ভবত আপনি দুই একটা কিছু পিন করেছেন। হ্যাঁ ঠিক আছে। তপু বসাক, আগামী দিনের আপনাদেরকে যে কাজটা আমি পোস্ট করে দিব বা আগেই বলে দিচ্ছি যে আপনাদের আগামী দিনের যে বাড়ির কাজটা থাকবে যে এরকম একটা হ্যান্ড রিটেন ইমেজ বা দেখাচ্ছে যে এরকম একটা ইমেজ আপনারা কালেক্ট করবেন যেটার কোয়ালিটি দেখাচ্ছে যে এর থেকে একটু খারাপ হতে পারে বা দেখাচ্ছে হাতের লেখা হয়তো এর থেকে কোয়ালিটি খারাপ, এরকম একটা ইমেজ আপনারা কালেক্ট করবেন, ইন্টারনেটে সার্চ করলে প্রচুর পেয়ে যাবেন। সেটাকে হচ্ছে সেটাকে জাস্ট হচ্ছে এইভাবে কনভার্ট করে সবগুলো পোর্শন ঠিকঠাক করবেন যে কোথাও এখানে মিস্টেক আছে কিনা, কোথাও বানানের ভুল হয়েছে কিনা, এই বিষয়গুলো ঠিক করবেন এবং এই ফাইলটাই হচ্ছে অ্যাটাচমেন্ট হিসেবে আমাদের গুগল ক্লাসরুম বা ওখানে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিবেন। এটাই আপনাদের আগামী দিনের কাজ। স্যার ইমেজটা মেবি আপনি দিলে বেটার হইতো স্যার, তাহলে সকলের হচ্ছে ওই একটার উপরই সকলেই কেমন কাজ করলো ওটা আর কি ভালো বোঝা যেত স্যার। আচ্ছা ইমেজ যদি একটা দেই সবাই দেখাচ্ছে কাজ যেটা করবে দেখাচ্ছে একই কাজই হলো, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদেরকে যখন ক্লায়েন্টরা যখন কাজ দিবে তখন কিন্তু বিভিন্ন জন মাল্টিপল কয়েকটা হচ্ছে ইমেজ দিতে পারেন স্যার। না ওটা আপনারাই সার্চ করবেন বা আপনারা একটু খুঁজে বের করেন, সমস্যা নেই। তো এখানে যে বিষয়টা হবে যে মাল্টিপল পিপল যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমেজ খুঁজে বের করবে তখন দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু চলে আসবে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হবে। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তো আমরা কিন্তু জানি না যে কি কাজ আমাদেরকে দিবে, আনসার্টেইন। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি এইভাবে র্যান্ডমলি খুঁজে বিভিন্ন কাজ নিয়ে আসি এবং সেই কাজগুলো থেকে যদি প্রবলেম অ্যারাইজ হয় সেগুলো যদি সলভ করি তাহলে ইন ফিউচার আমাদের ওটাতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আপনাদের যে কাজটা থাকলো এরকম একটা হ্যান্ড রিটেন ইমেজ খুঁজে বের করবেন ইন্টারনেট থেকে অথবা নিজেরাও লিখতে পারেন, লেখার পর সেটাকে ছবি তুলে সুন্দরভাবে এই ধরেন পেজে একটা এইভাবে ছবিটা থাকবে এবং এই যে এখানে কনভার্ট করার পর যে টেক্সটটা পাওয়া গেছে এটা থাকবে এবং এই ফাইলটা আমাদের গুগল ক্লাসরুমে জাস্ট টার্ন ইন করে দিবেন। ঠিক আছে স্যার হচ্ছে ইমেজটা কি হচ্ছে ডকেই দিব না হচ্ছে এটাকে আলাদা করে একটা মানে ফাইল অ্যাটাচ করে দিব? না, ডক ফাইলে এটা দিলেই হবে, এই ফাইলটা জাস্ট ডাউনলোড করে ওখানে দিবেন অথবা দেখা যাচ্ছে যে মানে আপনার উপরে উপরে ইমেজটা থাকবে ওর নিচে হচ্ছে ওই লেখাটা থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম, যাতে আমি কম্পেয়ার করে দেখতে পারি যে কি অবস্থা। ওকে স্যার, ওকে। ঠিক আছে, স্যার শুধু একটাই কাজ? হ্যাঁ এই একটাই কাজ।